হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে আপনারা কোনো হাইলাইট দেখতে পেলেন না এই ভিডিওটার আগে। তার কারণটা হলো আমি চেয়েছিলাম আজকের এপিসোডটা উইদাউট হাইলাইট শুরু করি, কারণ এই পুরো এপিসোডটা শোনাটা বোধহয় খুব জরুরি। কারণ আজকে একটা এমন এপিসোড শ্যুট করেছি যে এপিসোডটা শ্যুট করে আহ, আনন্দ পাওয়াটা তো প্রত্যেকটা এপিসোডের একটা উদ্দেশ্য থাকেই, বাট একটা না অদ্ভুত এনার্জি ক্রিয়েট হয় মাঝে মাঝে কোনো এপিসোডে। আমরা পুরো টিম যখন বসে থাকি তখন কিন্তু আমরা আমরা সবচেয়ে আগে ফিল করি, তারপর সেটা আপনাদের কাছে পৌঁছয়। আজকে আমাদের পুরো টিম, আমাদের এই পুরো রুমের ভাইবটা ওয়াজ ভেরি ভেরি ইউনো ভেরি ডিপ, যেটাকে বলা হয়। ইট ওয়াজ ভেরি পজিটিভ। এই মানুষটা সম্পর্কে আপনাদের অনেক বক্তব্য, অনেক রকম বক্তব্য, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা বলবো না, আপনারা হয়তো সেই দর্শকদের মধ্যে না, বাট এরকম অনেক দর্শক আছেন বা অনেক এরকম মানুষ আছেন যারা প্রচুর কিছু বলেছেন এনাকে নিয়ে। আমার মনে হয়েছিল যে আই ওয়ান্ট টু নো দিস পারসন। আমি জানতে চাই মানুষটাকে, এই মানুষটা কেমন। কারণ একজন মানুষ যখন একটা সাকসেস পায়, যখন তার একটা জার্নি তৈরি হয়, সে জার্নিটা তো শুরু থেকে একদম ছোট থেকে আস্তে 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 বড় হওয়া, আস্তে 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 প্রচুর পপুলারিটি পাওয়া। এবং রূপঙ্কর বাগচি সত্যিই একটা পপুলার নেম, পপুলার একজন গায়ক। এই মানুষটার জার্নিটা সম্পর্কে তো জানতে ইচ্ছে হয়েছিলই, সেই কারণেই ওনাকে ডাকা। তার সঙ্গে যেটা বেরিয়ে এসছে আজকে, বা যেটা আমরা ক্রিয়েট করতে পেরেছি বলে আমার মনে হয়েছে, সেটা হলো মানুষটার ভেতরকার ইমোশনটা। মানুষটার ভেতরে কি চলেছিল সেই সময়টায়। আজকে রূপঙ্কর দা এই এপিসোডে একটু ইমোশনাল হয়ে গেছেন। নিজের ইমোশনটা সম্পূর্ণভাবে বের করে আনতে পেরেছেন। সেটাতে আমি খুব ব্লেসড ফিল করেছি, কারণ আমার মনে হয় যে এটুকুই তো চাই যে একটা মানুষ আমার উল্টো দিকে বসে সেই ট্রাস্টটা আমাকে করুক যে এর কাছে কথা বলা যায়। বোধহয় এই কারণেই সোল কানেকশন পডকাস্টের যতটুকু আপনাদের ভালো লাগা তৈরি হয়েছে, বোধহয় সেটা তার মধ্যে একটা কারণ। সত্যি এই কারণে খুব ব্লেসড ফিল হয় যে এই জায়গাটা আমি বোধহয় তৈরি করে দিতে পারি কোনো শিল্পীর জন্য। একজন শিল্পী আসলে ভেতর থেকে খুবই সংবেদনশীল একজন মানুষ হন, খুবই সেন্সিটিভ একজন মানুষ হন। আজকে একটা সম্পূর্ণ অন্য রূপঙ্কর বাগচিকে আপনাদের কাছে এনে দেবো, এইটুকু গ্যারান্টি এই মুহূর্তেই দিয়ে দিলাম। সো সিট ব্যাক, রিল্যাক্স and enjoy the full podcast. আজকে আমাদের সঙ্গে আছেন রূপঙ্কর বাগচি। ওয়েলকাম রূপঙ্কর দা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং টাইম। ভালো লাগছে। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছিলাম আপনার সঙ্গে একটা এপিসোড করবো, কিন্তু ওই বিভিন্ন সময় হয়ে ওঠেনি। ফাইনালি হলো। হ্যাঁ, প্রথমেই যেটা আমি দিয়ে শুরু করি সেটা হলো, আমরা জেনারেলি সোল কানেকশন পডকাস্ট শুরু করি হলো ছোটোবেলাটা জানতে ইচ্ছা করে আমার সবচেয়ে বেশি, কারণ আমার নিজের মনে হয় ছোটোবেলাটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আপনার বড় হয়ে ওঠাটা কোন জায়গায়? এবং আমি উত্তরের বাসিন্দা, এখনও উত্তরের বাসিন্দা, উত্তর কলকাতা। বড় হয়েছি শ্যামবাজারে, আর ভাড়া বাড়িতে থাকতাম। আমার বাবা স্কুল টিচার ছিলেন, আমার মা গান শেখাতেন। আমার বাবা মা দুজনেই ভীষণ ভালো গান গাইতেন। আচ্ছা, কিন্তু কেউ পেশাদারি শিল্পী নন, করে উঠতে পারেননি নিজেদেরকে নানা কারণে। ইচ্ছে ছিল তাদের ভেতরে, কিন্তু হয়ে ওঠেনি আর কি। যেমন অনেকেরই হয় না এরকম। তো এইভাবে গান বাজনা, মানে গান বাজনা ছোটবেলা থেকেই ছিল না? হ্যাঁ, গান বাজনা শুধু নয়, গান বাজনার সাথে সাহিত্য এবং সিনেমা এবং থিয়েটার এবং সব কিছুই আমার বাড়িতে একটা চর্চা। মানে যারাই আসছেন আমার বাড়িতে, আত্মীয় স্বজন, আড্ডা হচ্ছে, সবসময় একটা কিছু না কিছু, মানে একটা ক্রিয়েটিভ কথাবার্তা চলছে আর কি। বরঞ্চ সেই সময় আমি বলবো যে আমার একটু বোরই লাগতো, তার কারণ আমি একটু মামার বাড়ি ঘেঁষা, তো মামার বাড়ির দিকটা ছিল একদম খুব রাবীন্দ্রিক একটি বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে কোনো আড্ডা শুরু হলে সেখানে একটা বেশ একটা কোনো ব্রহ্মসঙ্গীত গাওয়া হচ্ছে, আড্ডার শেষে একটা আগুনের পরশমণি হচ্ছে, কিংবা অন্য কোনো গান হচ্ছে দিয়ে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, পঙ্কজ কুমার মল্লিক, শচীন দেববর্মন, সমূহ মিত্র, এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু মোটামুটি। এর বাইরে কিছু খুব একটা ছিল। আর পলিটিক্স, অবশ্যই পলিটিক্স, রাজনীতি।
কংগ্রেসি বাড়ি ছিল আমার মামার বাড়ি আসার ভীষণ কংগ্রেসি। জওহরলাল মানে নেহেরুর খুব ভক্ত আর কি, জওহরলাল নেহেরুর থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। এবং সেখানে বাচ্চা হিসেবে তো সেই সব আলোচনা শুনতে নিশ্চয়ই ভালো লাগতো না, একটু বোরই লাগতো। মাঝে মধ্যে একটু বোর যে হতাম না তা নয়। আর আমি আমি যেহেতু গান, আরেকটা ব্যাপার হতো, আমি খুব এখনো মানে আমি খুব ইন্ট্রোভার্ট আর কি, আমি লুকিয়ে থাকতে ভালোবাসি আর কি। তো আমার মনে আছে যে আমার ছোটবেলাটা হতো কি, এত অনেক বাড়িতে প্রচুর লোকজন আসতেন, এই দুপুরবেলা চলে এলো আড্ডা মারতে, একটা কোনো না কেউ একজন আত্মীয় স্বজন চলে এলো, আর কোথায় আমার ডাকনাম হচ্ছে পাপ্পা, পাপ্পা নানা রকম ছিল, দুটো ছিল। তো পাপ্পু একটা গান কর, এটা কর, ওই কর। এবারে আমি সেই জন্য একটা টেবিলের তলা খুঁজে পেয়েছিলাম আমাদের বাড়িতে, সেটাতে লুকিয়ে থাকতাম, সেখানে লুকিয়ে থাকতাম আমি ওখানে গিয়ে বসে থাকতাম। এবং আমার একটা অভিজ্ঞতা আছে একবার, যে আমার এক পিসি এসছেন, তিনি আমাকে মানে খুঁজছেন, এবং মানে আমি তাকে কিছুতেই দেখা দেবো না, কারণ আমাকে গান গাইতে হবে, এবং আমাকে গান গাইতেই হবে, উনি একটা গান আমাকে গাইতেই হবে, এবং উনি আমাকে মিষ্টি খাওয়াবেন। মিষ্টি কিনে এনেছেন লেকটাউন থেকে, মিষ্টি এনে নিজে হাতে করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন মিষ্টিটা। এই সমস্ত বিষয়টাই আমার খুব মানে ভীষণ অস্বস্তিকর ছিল, গান গাওয়াটা এবং ওই মিষ্টি খাওয়াটা এবং হাতে করে মুখের মধ্যে মিষ্টিটা ঢুকিয়ে দেওয়াটা। এই তিনটে বিষয় এত আমার কাছে অস্বস্তিকর ছিল যে আমি মানে লিটারেলি আমি মানে ছাদে কোনো গিয়ে লুকিয়ে টুকিয়ে রয়েছি, পাপ্পু কোথায় রে, মানে আমাকে খুঁজে হচ্ছে, মানে সবাই বেড়াচ্ছি আর কি। এই কী কারণটা কি না, আমাকে এই কারণের জন্য, আমি এইরকম একটা ইন্ট্রোভার্ট ছেলে ছিলাম এবং এইরকম একটা বাড়িতে বড় হয়েছি। হ্যাঁ, এবার এই ইন্ট্রোভার্ট মানুষ হওয়ার তো অনেক সমস্যা আছে, প্রচুর। তার মানে একটা তো নিজস্ব জগৎ ছিল নিশ্চয়ই ছোটবেলায়, ভীষণ নিজের একটা পাগলামির জগৎ ছিল আর কি। পাগলামির জগৎ মানে কি, সে কি বলবো, মানে আমার কি যে করতাম আমি। প্রথমত আমি ইমাজিন করতাম, ইমাজিনেশনের যে একটা কোন লেভেলে যাওয়া যেতে পারে সেটা মানে ওই টেবিলের তলা এবং ওই চিলে কোঠা, ওখানে গিয়ে কত কি যে ভাবতাম আমি। আমি নিজেকে আর ডি বর্মন ভাবতাম, আমি নিজেকে একসময় কিশোর কুমার ভাবতাম, আমি একসময় মোহাম্মদ রফি ভাবতাম, আমি ভেবে নিতাম আমার পাশে লতা মঙ্গেশকর রয়েছেন, আমি ভেবে নিতাম আমার পাশে আশা ভোসলে রয়েছেন, আমি একটা শো করছি। কখনো কখনো আমি নিজেকে অমিতাভ বচ্চন ভাবতাম, কখনো কখনো দিলীপ কুমার ভাবতাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদা ভাবতাম। এবং সেটা আমি না মানে আমার বাবা মা ভীষণ ব্যস্ত ছিলেন, ভীষণ ব্যস্ত, মানে রোজগারের জন্যে তাদের খুব খাটতে হতো, খুব কম রোজগার করতেন কিন্তু খাটনি প্রবল ছিল। সকাল থেকে তারা বেরিয়ে যেতেন মানে কাজে কর্মে আর কি। তাদের খুব একটা সময় ছিল না আমাকে দেওয়ার মতো। আমার বন্ধু ছিলেন আমার দিদিমা, যিনি অসুস্থ ছিলেন, অ্যাজমা ছিল এবং খুব খুব বেশি মাত্রায় অ্যাজমা ছিল। আর আমার দাদু হচ্ছে মানে একেবারে মানে একটা জলসাঘরের ছবি বিশ্বাসের মতো আর কি, অনেকটা মানে কিছুই নেই এদিকে, মানে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছেন অর্থনৈতিক দিক থেকে, কিন্তু নিজে কিন্তু একদম মানে মানে উনি তখন ব্রেস্ট এবং তারপর শেক্সপিয়ার থেকে শুরু করে সারাক্ষণ ইংরেজিতে কথা বলছেন, ইংরেজি বই পড়ছেন, এবং ওনার মানে আরতিটাই হচ্ছে ও লর্ড। হ্যাঁ, তো এইরকম একটা মানুষ আর কি। এবং উনি নিজের জগতে থাকতেন। তো দিদিমা ছিল খুব সাদামাটা মানুষ। তো দিদিমার সাথে ছিল আমার সবচেয়ে বন্ধুত্ব। ওই দিদিমাকে আমি নানা রকম, আমার একমাত্র বন্ধু যাকে আমি নানা রকম আমার সেই সমস্ত ইমাজিনেশন, কল্পনার জগতের মানুষদেরকে নিয়ে কি আমি করি, সেটা একমাত্র ওনার সাথে আমি শেয়ার করতাম, আর কারোর সাথে নয়। বন্ধু বান্ধব খুব বেশি ছিল না? বন্ধুবান্ধব ছিল, খেলাধুলার বন্ধুবান্ধব ছিল, কিন্তু আমার এই পাগলামির বন্ধুবান্ধব ছিল না। এই পাগলামিগুলো তারা দেখলে তারা আমাকে, উত্তরের ছেলে তো মানে তারা আমাকে নির্ঘাত পিটিয়ে ছাতু বানিয়ে দিত আর কি। হ্যাঁ, তো পাগলামি বের করে দিচ্ছি বলে। হ্যাঁ, তো সুতরাং সেইটা আমি ভয় ছোট ওদের দেখাতে পারিনি। আমি খেলাধুলো, ওই ক্রিকেট খেলা বা পাড়ায় খেলা, বা দেশবন্ধু পার্কের বাড়ি সামনে আমার বাড়ি, দেশবন্ধু পার্কে গিয়ে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ওইটুকুর মধ্যেই আমি। তার বাইরে ওদের যে জগৎটা ছিল, একটা মেয়ের সাথে ওরা অনেকে মিলে প্রেম করতো আর কি, বা সেইটার মধ্যে আমি কোনোদিন আর ঢুকিনি আর কি। ছোটবেলায় কোনো প্রেম হয়নি? না, আমার খুব প্রেম খুব কমই হয়েছে। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তো হয়নি। ছোটবেলায় ওইটা ছিল না, বরঞ্চই নিজের জগতেই ভীষণ বেশ। আমি প্রণয় রায়কে ইন্টারভিউ দিচ্ছি, আমি দেখতাম, বাহ, মানে
কি সব দেখতাম আর কি। হ্যাঁ, সেই সময় প্রণয় রায় মানে একদম মানে তিনি তো একজন হ্যাঁ, ওয়ার্ল্ড দিস উইক, ওয়ার্ল্ড ইজ বাপরে উইক। আমি বিরাট প্রণয় ব্যাপার। রায়কে ইন্টারভিউ দিচ্ছি, বিনোদ দুয়া আমার ইন্টারভিউ নিচ্ছেন, এসব দেখতাম আচ্ছা, আমি। হুম। তার মানে কোথাও একটা তো এটা ছিল বোধহয় যে পরবর্তীতে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, এটার ভাবনা বোধহয় কোথাও একটা বীজ ছিল বোধহয়। কি জানি ছিল বোধহয়, কিন্তু আমি কোনোদিন ভাবিনি। তার কারণ আমি এত ভীতু ছিলাম এবং এত লাজুক ছিলাম যে আমাকে মানে আমি এই যে আমার এই অস্তিত্বটা, এটা কিন্তু আমি কারুর সামনে যদি আমাকে করতে বলা হতো, হুম, আমার ঘাম বেরিয়ে যেত আর কি, আমার পা ঠকঠক করে কাঁপতো। মানে আমাকে গান গাইতে বললে বা কিছু একটা কবিতা বলতে আমাকে মা বিভিন্ন কম্পিটিশনে নিয়ে গেছে। হুম, আমি ভালো গান গাই বলে আমি সমস্ত কম্পিটিশনে গিয়ে একদম প্রথমে একদম মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যখন পৌঁছে গেছি, এবারে হুম। কোনো একটা হব, সেখানে গিয়ে আমি মানে অবধারিতভাবে আমি গানের কথা ভুলে গেছি। আমি মানে আমার মনে আছে আমাদের ইয়ে ছিলেন রামানুজ দাশগুপ্ত যাচ্ছিলেন, আমি একটা রবীন্দ্রনাথের গান, মানে আমি এত ভালো গাইছি, উনি বলছেন তুই, প্রায় উনি বলে দেবেন আমাকে কথাটা আর কি, যে কিন্তু উনি আমায় কথাটা বলে দিচ্ছেন আর কি, আচ্ছা, এরকম করে বিড়বিড় করে বলে দিচ্ছেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তাও বুঝতে পারছি না। হ্যাঁ, ওই ভয়টা। ওই ভয়, হুম, আমার ভয়টা ভয়ঙ্কর, ভীতি, ওই ভীতিটা প্রবল ছিল। সুতরাং আমি সত্যি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি এরকম একটা জগতে, যেখানে প্রচুর আলো এবং প্রচুর মানুষের সামনে দাঁড়িয়ে প্রচুর কথা বলতে হবে, গান গাইতে হবে, ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, এইরকম একটা জগতে এসে আমি কিছু একটা করব, এটা ভাবা হয়নি। আমি একদম ভাবিনি। এটা আমার একটা গোপন ইচ্ছে, মানুষের যেমন গোপন ইচ্ছে থাকে না যেগুলো, হ্যাঁ, সেরকম একটা ইচ্ছে ছিল। আমি বরঞ্চ রাদার ভেবেছিলাম যে একটা সময়ের পর আমার মনে হয়েছিল যে আমার যদি বাবা যেরকম একটা চাকরি পেয়েছিল হ্যাঁ, স্কুল টিচারের, আহ, বাবা কিন্তু যে বিষয়টা নিয়ে পড়াতেন সেই বিষয়ে খুব একটা মানে সেই বিষয়টা নিয়ে উনি খুব পড়াশোনা করেছেন তা কিন্তু নয়, কোনো একটা কিছুভাবে চাকরিটা উনি পেয়ে গেছিলেন, আমি ঠিক ডিটেলসে জানি না। আচ্ছা, মানে আমার মনে হয় কিছু ধরে টরেই কাউকে ধরে টরে চাকরিটা পেয়েছিলেন আমার আচ্ছা, ধারণা। আচ্ছা, হ্যাঁ, কারণ বাবা পড়াতেন ভূগোল। হ্যাঁ। ভূগোলে যে বাবা খুব একটা খুব ভালো ছিলেন বলে আমার কেন জানি না মনে হয় না। তো বাবা রাদার ভালো গান গাইতেন, ভীষণ হ্যাঁ, ভালো সিঙ্গার ছিলেন, হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিকটা দারুণ দুর্দান্ত হ্যাঁ, জানতেন। তো যাই হোক, তো আমি ভাবতাম যদি এরকম একটা চাকরি পেয়ে যাওয়া যায়, যে এই সকালবেলার দিকে বেরিয়ে টুক করে বিকেল 4টের মধ্যে বাড়ি ফিরে আসা যায়, হ্যাঁ, গিয়ে পড়ি টড়িয়ে এরকম বাবার মতো নিজের মতো আমি থাকবো চুপচাপ একটা, আবার এই জগতে ঢুকে যাব, হুম, এইটা আমার স্বপ্ন ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। বাহ! ইন্টারেস্টিং বিষয়টা। আ গান শেখাটা কিরম সময় শুরু হয়েছে এবং সেটা কি রকম? গান শেখার জার্নিটা কিরকম? গান শেখা মানে আমার বাবা আর মা তো আমাকে মানে ধরে বেঁধে গান শেখাতো আর কি, হুম, আমি কিছুতেই শিখতে চাইতাম না। হুম, আমার ভীষণ বিরক্ত লাগতো গান শিখতে। মা আমাকে রবীন্দ্রনাথের গান আর নজরুল ইসলামের গান শেখাবেই শেখাবে, আর বাবা আমাকে, বাবারটা তো আরও মানে ভয়ঙ্কর ছিল, শাস্ত্রীয় ক্লাসিক্যাল। সঙ্গীত, ওরে হ্যাঁ, বাপরে বাপ, ও মানে ও পাগল পাগল লাগতো আমার আর কি। যাই হোক, তো আমাকে ধরে বেঁধে শেখাতেন আর কি, মানে এরম চেপে ধরে বসে, মা আমাকে ধরে রয়েছে, বাবা গান শেখাচ্ছে আর কি, হুম, এরকম একটা ব্যাপার। বা মা যখন শেখাচ্ছে বাবা ধরে রয়েছে আমাকে। তো ওদের খুব ইচ্ছে ছিল আমি গান গাই আর কি, এটা আমি বুঝেছি সেটা। হ্যাঁ, আমি একটা কিছু হই, সেটা ওদের একটা খুব ইচ্ছে ছিল, আমার থেকে ওদের অনেক বেশি ছিল। আচ্ছা, সে কারণে আমি যখন, আমার খুব কষ্ট হয় যখন আমি, ওরা দেখে গেছেন অনেক কিছুই, হুম, কিন্তু রাষ্ট্রীয় পুরস্কার পাওয়াটা না আমার বাবা দেখলেন, আমার মা দেখতে পেলেন না, সেটা আমার বড় কষ্ট হয়। এগুলো মা দেখলে বড় খুশি হতেন। মানে বাবা আমার প্রতি অন্ধ ছিলেন, বাবা মা দুজনেই একেবারে অন্ধ, মানে আমি করলেই, সা গাইলেই মোটামুটি বাবা মা দুজনে কে আবাদ বলে উঠতো। আচ্ছা, হ্যাঁ, মানে আচ্ছা, আমিও একটু লজ্জায় পড়ে যেতাম আর কি, হুম, যে ওরা আমার প্রতি একেবারে ব্লাইন্ড ছিলেন আর কি। তো সেই আর কি, ওই ওইখান তখন ওই থেকেই ওই গান বাবা শেখা। মার কাছে শেখা। পরবর্তীকালে ওই মাই জোর করে আমাকে মেনকা ঠাকুরের কাছে নিয়ে গেলেন। মেনকা ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি। হুম, উনি শেখাতেন হেদুয়াতে ইয়ে ধ্রুপদ। ধ্রুপদ শেখাতে নিয়ে গেলেন। তো ধ্রুপদ শিখতে শুরু করলাম, সেটাও অত্যন্ত বোরিং। হুম, কিন্তু শিখতে যেতে হতো। ২-৩ মাস ক্লাস করলাম, তারপরে আর যাইনি। হুম, তারপরে আমাকে আ আমি সুকুমার মিত্রর কাছে ভর্তি হলাম। আ গজল শিখব বলে আর ঠুমরি শিখব বলে। আমি ভর্তি হলাম মানে ভর্তি করানো হলো। হ্যাঁ, আমাকে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছেও ভর্তি করানো হলো।
আধুনিক গান শেখানোর জন্যে। আমাকে দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছেও ভর্তি করানো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখানোর জন্যে। কিন্তু এগুলো সবই আমি ভর্তি হয়েছি বাবা মার ইচ্ছেতে। আমি শিখেছি, নিশ্চয়ই শিখেছি তাদের কাছ থেকে, অনেক কিছু পেয়েছি। কিন্তু আমি সবচেয়ে যেটা বেশি পেয়েছি, আমার আরেকটা ভীষণ প্রিয় বন্ধু ছিল এবং সেটা এখনও আছে। এখন অবশ্য অনেক অপশনস এসে গেছে, কিন্তু সেটা এখনও আছে। সেটা হচ্ছে রেডিও, আকাশবাণী। ওইখানে আমি সব শিখেছি। ওইখানে আমি মানে আমি শুধু গানের কথা বলছি না, গৌতম চক্রবর্তী, সৌমিত্র বসু, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, শাওলি মিত্র, শম্ভু মিত্র, এদের পার্থ সেন, গৌরী সেন, গৌরী সেন, এদের শুনছি। বিবিধ ভারতীতে বিস্তর হিন্দি সিনেমার গান শুনছি। আর কলকাতা ক্ষয়ে ইংরেজি গান শুনছি বিকেলবেলায় 1 ঘন্টার জন্যে। কলকাতা কয়ে অনুরোধের আসর বা রবীন্দ্রনাথ ঠাকুরের বা রম্যগীতি কি একটা সাবজেক্ট ছিল, এখন আর নেই। হ্যাঁ। তো রেডিও ছিল আমার গুরু। আমি এখনো আমার যখন এই টিচার্স ডে বা এই ধরনের কোনো দিন আসে, অনেকে অনেক কিছু পোস্ট করে, আমি পোস্ট করি একটা রেডিওর ছবি, কারণ ওই রেডিওই আমায় যা শিখিয়েছে। এই শোনাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খুব ছিল। ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, অনেক রকম গান, তো অনেক রকম গান, অনেক রকমের আমি এখনো ইনফ্লুয়েন্স। শুনি, এখনো অনেক অন্য অপশন এসে গেছে, হ্যাঁ, কিন্তু আমি শুনলেই আমার মনে হয় আমি প্রচুর শুনি। আমি মানে নিয়মিত, মানে আমি এখন এখানে আসার সময় আমি গান শুনতে এসেছি, বা আমি সব সময় গান শুনছি, রাত্রিবেলায় শুনছি, সবসময় শুনছি। শোনাটা আমাকে ভীষণ, শোনাটা খুব ইম্পর্টেন্টও বোধ হয় আমার মনে হয়। শোনা, দেখা, পড়া একদম। হেল্প করে। হ্যাঁ, মানে যতটা গ্রহণ করা যায় যতটা গ্রহণ করা বোধ হয় ভালো। ঠিক। মিউজিকটা যে একটা সিরিয়াস বিষয়, বা মিউজিকটা যে একটা খুবই বড় বিষয়, এইটা কবে বুঝতে পারলেন? কোন সময়টা এসে এই রিয়েলাইজেশনটা হলো? আমার দিদিমার মৃত্যুর পর। আমার দিদিমা যেই মারা গেলেন, আমি তখন ক্লাস 11-এ পড়ি, 11 নয় 12-এ পড়ি। তখন আমার ওই ইমাজিনেশন, ওই কল্পনার সঙ্গী আর নেই কেউ। তখন আমার মনে হলো যে আমি একা তো ছিলামই, আরও একা হয়ে গেছি। এখন আর আমার চারপাশে কেউ নেই। আমার অ্যাজ মনে হতে লাগলো আমার দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ আমার এই কল্পনার যে জায়গাটা, এই জায়গাটাকে আমি কারোর সাথে যদি শেয়ার করতে না পারি, তাহলে আমি পাগল হয়ে যাব। একজন মানুষ অন্তত চাই। সেই একজন মানুষকে খুঁজে বার করাটা আমার খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমি আগেই বললাম যে আমার বাবা মা ভীষণ ব্যস্ত থাকতেন, তারা আমাকে সময় দিতে পারতেন না। আমার দাদুর থেকে আমার একটু দূরত্ব ছিল, আমি খুব একটা ওনার একটু দূরেই থাকতাম ওনার কাছ থেকে। আমার বন্ধু বান্ধবরা, তারা রাতের তখন সেই সময় আমরা তখন মানে ওই খেলাধুলো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আর খেলাধুলোর পরেই ওরা একটা মেয়ের সাথে প্রেম করতো আর কি। হ্যাঁ, মানে ওদের টার্গেট ছিল যে ম্যাচ শেষ হবে, টাক করে আমরা ওর বাড়ি চলে যাবো, বা ওর বাড়ির সামনে ঘুর করবো। সে 15টা ছেলে মিলে একটা মেয়েকে প্রেম করছে। সে মেয়েটাও, আমি ওকে দেখে অবাক হয়ে যেতাম, কি ভয়ঙ্কর ক্ষমতা ওর, যে 15 জন ছেলেকে একা এরম করে আঙুলে নাচাচ্ছে আর কি। তো যাই হোক, তো সেই সময় আমার ইমাজিনেশনের স্ফুরণটা কোথায় হবে সেইটা ভাবতে গিয়ে আমার মনে হলো, না, এবার আমি তাহলে কিছু একটা করি। তো আমার মায়ের তো একটা স্কুল ছিল আম্রপালি বলে, সেখানে মা গান শেখাতেন, নজরুলগীতি শেখাতেন, রবীন্দ্রনাথের গান শেখাতেন। তো এই যে অনেক সব পরীক্ষা টরীক্ষা হয়, বুঝেছো, চণ্ডীগড়, তুমি বলছি না। হ্যাঁ, আমিও একটু পর তুমি বললেই সুবিধা হবে। চণ্ডীগড়, এইসব নানা রকম পরীক্ষা টরীক্ষা দিতে আসতো। সেসব পরীক্ষাগুলো মজার হতো। তোমরা যদি মানে সেগুলো যদি এখন দেখানো যেত, মানে এখন সোশ্যাল মিডিয়ায়, মানে সেগুলো ফেটে যেত আর কি। তার থিওরি পরীক্ষা তো এরম, মানে আমার যত মায়ের ছাত্রী ছিলেন, কোনো ছাত্রকে আমি দেখিনি আজ পর্যন্ত, সমস্ত ছাত্রীরা এসে থিওরিতে বুবুদি কি বুবুদি, হ্যাঁ, টিচার ম্যাডাম ফ্যাডাম ওসব কিছু নেই, বুবুদি কি করবো তাহলে, কিছু তো কোনো ব্যাপার না, বসে পড়লো একজন এলেন ভিজিলেটার, তিনি এসে এরকম করে তাকিয়ে রয়েছেন, তাকে ও ঘরে নিয়ে গিয়ে চা, লুচি আর তরকারি খাওয়ানো শুরু হয়ে গেল। পুরো বই খুলে দেওয়া হলো, টাক লিখতে থাক, প্রশ্ন দেখ লেখ, মানে সে ভয়ঙ্কর টোকাটুকি হতো আর কি, উন্নত লেভেলের টোকাটুকি, মানে এইরকম ওপেন টোকাটুকি আমি আজ পর্যন্ত দেখিনি, যে এই ধরনের পরীক্ষাগুলোতে এখনো বোধহয় হয়। তো সেই
পরীক্ষা, তবে আলটিমেটলি প্র্যাকটিক্যালি গিয়ে সেটা করা যেত না, প্র্যাকটিক্যালি ঝামেলায় পড়তে হতো, কিন্তু থিওরিতে সেটা হতো। তো তো ওই ওই স্কুলের একটি বার্ষিক অনুষ্ঠান বাবা মা নিজের কি করে যে করতেন আমি ভগবানই জানে, মানে কোনো সবই বলে খরচ ভালোবাসতেন আর কি করতে, কোনো লাভটা হতো না কিছু আর কি, বরঞ্চ আরও টাকা পয়সা খরচ হয়ে যেত। প্রত্যেক বছর রঙ্গনা বা বিজন থিয়েটারে অনুষ্ঠিত হতো। আচ্ছা। তো সেখানে আমি অনুষ্ঠান দেখতে যেতাম আগে। তো আমি এইবারও একবার ওই দিদিমা মারা যাওয়ার পর মাকে বললাম যে আমি তোমাদের অনুষ্ঠানে একটা পারফর্ম করতে চাই। মা বলল, দারুণ ব্যাপার, কী করবি বল? আমি দুটো গান গাইবো, আর আমি তোমাদের ছাত্রীদের নিয়ে একটা দল, এবং আমার কিছু বন্ধু আছে তারাও একটু একটু টুকটাক গান গাইতে পারে, তাদের নিয়ে একটা গানের দল তৈরি করে একটা পুরনো বাংলা গানের বা এই সেই সময়কালীন বাংলা গানের একটা হারমোনি করে একটা কিছু করতে, দারুণ ব্যাপার। তো সেইটা আমি করলাম, সেটার মধ্যে আমি ঢুকে গেলাম, মানে একেবারে আমি আমার সমস্তটা দিয়ে দিয়েছিলাম সেই সময় থেকে। মানে সেই সময় আমি আমার যেসব মানে আমার মায়ের ছাত্রীরা তাও তো জানতো, আমার বন্ধু বান্ধবদের যে আমি কী অত্যাচার করেছি, তাদেরকে হারমোনি গাইয়েছি আমি, এবং ওরা এখনও সেটাকে আমার সাথে দেখা হলে কখনো বলে, তুই যে কি করে এটা করতে পারলি, মানে আমাদেরকে দিয়ে তুই এটা কি করে করাতে পারলি। আমি তো দুটো গান গেয়েছিলাম, সেটা হয়ে গেল, কিন্তু এই যে গানের দল তৈরি করে আমরা সেই 10-12টা বাংলা গানের, সে সুধীন দাশগুপ্তর সুর, সলিল চৌধুরীর সুর, রঞ্জন প্রসাদের একটা গান, মানে আমাদের হ্যারি বেলাফোন্টের বাংলাটা তখন যেটা ছিল রঞ্জন প্রসাদ করেছিলেন, অনেক গান টান, সুমনদার একটা গান, সব মিলে আমরা করেছিলাম। সেটা একদম ফেটে গেল আর কি, মানে সেটা দারুণ হলো আর কি, মানে মেডলি টাইপের করা হয়েছিল একটা, না 12-13টা গান একসাথে, কিন্তু সবাই না বিভিন্ন লাইনস গাইছে আর কি, ও স্কোর আছে। আচ্ছা। এবং যারা গাইছে তারা কিন্তু সেই লাইন্সগুলো সম্পর্কে আগে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না, তাদেরকে দিয়ে আমি একটা রিহার্সাল করিয়েছিলাম, এবং সেটা সাকসেসফুল একটা শো হয়েছিল। এবং সেই শোটা হওয়ার পর সেই শোতে বাজাতে এসেছিল জিৎ গাঙ্গুলি গিটার, চন্দ্রজিৎ গাঙ্গুলি তখন বনহুগলিতে থাকতো, ওর বাবা ছিল কালী গাঙ্গুলি, খুব নাম করা পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাতেন। আর ও তখন এসেছিল, আমরা একটা গিটারিস্ট খুঁজছিলাম, আমি বাজাচ্ছিলাম কিন্তু আমি অত ভালো বাজাতে পারছিলাম না, মানে সমস্ত গানে অত কর্ড বাজাতে পারছিলাম না, আমি তারপরে হারমোনিয়ামটাও বাজাতে শুরু করলাম, ওকে জিতকে নিয়ে এসেছিলাম, জিত এসে প্রফেশনালি কাজ করেছিল। তো সেই সময় থেকে আমার জিতের সাথে বন্ধুত্ব। আচ্ছা। তো ও দুর্দান্ত গিটার বাজাতো, দুর্দান্ত অসাধারণ গিটার প্লেয়ার। তো সেই অনুষ্ঠানটার পর আমার একটা একদম র্যাপিড চেঞ্জ হয়ে গেল একটা, আমি তখন মনে করতে শুরু করলাম যে এবার আমি পারফর্ম করবো। কিন্তু কি আনন্দটা পাওয়া গেল, হ্যাঁ আনন্দটা পাওয়া গেল, এবং সিরিয়াস হতে বেশি শুরু করলাম। আমি তখন এবার বাবার কাছে আমি যেতে শুরু করলাম যে, বাবা তুমি আমাকে ভৈরব শিখিয়েছিলে, কিন্তু আমি খুব একটা মন দিয়ে শিখিনি, আবার আমি শিখতে চাই। কি মায়ের কাছে, বা তুমি রবীন্দ্রনাথের গান এইটা শিখিয়েছিলে, কিন্তু এখন আমার সেটা মনে পড়ছে না, নিশ্চয়ই আমি মনোযোগ দিইনি, আমাকে আবার শেখাও। তো এই তখন ইচ্ছেটা, এর দিদিমার মৃত্যুটা একটা হচ্ছে টার্নিং পয়েন্ট, বড় ব্যাপার। এবং আমার মনে হয় যে খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ ওই মনটা ওই সময়কার যে ক্লাস 11-12 আমাদের মনটা শিশু মনই থাকে, কিশোর মন হয়েছে, সেখানে ওই যে হঠাৎ করে একজন সঙ্গী চলে যাওয়ার, যার কাছে আমি শেয়ার করতে চাই, তো আমার মনে হয় ওই চ্যানেলাইজেশনটা সঙ্গীদের থ্রুতে হয়েছে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং, দারুণ, মানে খুবই দারুণ, খুবই ইন্টারেস্টিং। এবং সেখান থেকে এই মিউজিক সেই অর্থে করা, তারপর করতে করতে তারপরে ওই কলেজে পারফর্ম করা, বিভিন্ন ফেস্টে গান গাওয়া, ক্যালিডোনিয়াতে, স্কটিশে, যাদবপুর ইউনিভার্সিটিতে যাওয়া, অনেক জায়গায় গান গেয়েছি, নানা জায়গায় গানটা, এবং লোকজন যে তোমার গান, তুমি বললাম লোকজন যে তোমার গান ভালো লাগছে সেটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে আমি লোকজনের ভালো লাগছে, এবং আমিও যত ভালো লাগছে তত আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছিলাম, আমি সিরিয়াস হচ্ছিলাম যে ভালো লাগছে মানে এই ভালো লাগছে, সেটা কিন্তু যখনই যে কোনো মুহূর্তেই এখনও সেটা ভালো লাগছে নাও হয়ে যেতে পারে। সুতরাং ওই ভালো লাগছেটা যেন বজায় রাখার জন্য আমাকে যা যা করা উচিত, সব যে করতে পেরেছি, যেমন আমি সিগারেট খাই, সিগারেট খাওয়া আমার উচিত নয়, সব যে করতে পেরেছি তা নয়, কিন্তু চেষ্টা করি। আর প্রথম সেই অর্থে কমার্শিয়াল জগতের
প্রথম কমার্শিয়াল জগতে প্রবেশ আমাকে প্রতীক চৌধুরী, হ্যাঁ। প্রতীকদা, হ্যাঁ। একটা ওরা কম্পিটিশন করেছিল, ওদের একটা ইয়ে ছিল, না সরি, প্রতীক চৌধুরীর আগে প্রথম কমার্শিয়াল সেই জায়গায় বলতে গেলে আমি তখন বাদলধর চৌধুরী বলে একজনের কাছে রেগুলার যেতাম, যে আমি ভাবতে শুরু করলাম যে আমার তো রোজগার করতে হবে হ্যাঁ। এবং আমি এটাই প্রফেশন করব, তো কিভাবে করব। তো আমার বাবার সাথে পরিচয় ছিল বাদলদার। বাবা বললো চল ওর কাছে, ও তো উনি জগজিৎ সিং, মেহেদি হাসান, গোলাম আলী এদের, আর আমি তো গজলের ভক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। তো তুই তো গজল গাস, তো যদি উনি কোথাও নিয়ে টিয়ে যান। তো বাদলদা বললো হ্যাঁ হতে পারে, আমি একটা তো হতেই পারে, সেটা হচ্ছে ও দুবাইতে আমি ওকে হোটেলে 3 মাসের জন্য ঢুকিয়ে দেবো, এবং তার জন্যে ও তখনকার দিনে আমাকে বলেছিল প্রায় 3 মাসে বোধহয় 1 লাখ টাকা দেবে আর কি। সেই সময় 1 সেই লাখ টাকা সময় মানে হিউজ, বিশাল টাকা। 3 মাস থাকতে হবে, রেগুলার পারফর্ম করতে হবে, কিন্তু সোম থেকে রবিবার সন্ধ্যাবেলা হোটেলে গান গাইতে হবে। আচ্ছা। হ্যাঁ, কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। আর আর গলা খারাপ হলে টাকা কাটা যাবে। আচ্ছা। হ্যাঁ, বা শরীর খারাপ হলে বা কিছু হলে টাকা কাটা যাবে। আচ্ছা। তো সেই ইয়েতে আমি গেছিলাম তখন। আর সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল জগজিৎ সিং এর সাথে আলাপ হওয়ার, মেহেদি হাসানের সাথে। ও সেটা গেছিলে? হ্যাঁ, আমি বাদলদার বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার করে যেতাম। আমাদের একটা বাদলদার একটা ছিল ব্যাপার, বাবা ওরে সেসব মানে ভাবলেও। বাদলদার চুরি গড়িয়াহাটে থাকতেন, একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে 10-12টা ছেলে মেয়ে ঢুকে পড়েছে, প্রচুর হারমোনিয়াম রাখা, তবলা রাখা। বাদলদা বেরিয়ে এলেন ঘর থেকে বিকেলবেলা, সন্ধ্যাবেলা 6:30-7টার সময়, প্রত্যেক বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে দুপুরে ঘুমটা ঘুমিয়ে সুন্দর দুপুরে ভাত টাত খেয়েছেন, বেরিয়ে এলেন, এসছিস পানটা দে, পানের এসে গেল বটুয়া বের করে, পান দিয়ে শুরু কর। তো সবাই গান গাইছে, পা দোলাচ্ছে লুঙ্গি পরে, চিকচিকে লুঙ্গি, চিকচিকে পাঞ্জাবি, হ্যাঁ, পা কেবা দেয়, পান খেয়ে যাচ্ছেন, বা এবার তুই এই চলতো আর কি। আর হঠাৎ করে কোনো সময় শীতকালে সময় কলকাতায় হয়তো মেহেদি হাসান এসছেন, কি গোলাম আলী এসছেন, কি জগজিৎ সিং এসছেন, পঙ্কজ দাস এসছেন, তালাত আজিজ এসছেন, রুনা লায়লা এসছেন, এদের সবাইকে উনি ছিলেন ওর মানে ইমপ্রেসারি, মানে উনি পুরোটা দেখতেন আর কি ইন্ডিয়ার। তারা ঢুকেই দেখি গোলাম আলী বসে আছেন। বাপ, হ্যাঁ, মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তো সেইটা করতে করতে হঠাৎ করে বাদলদা আমায় বললেন যে দেখ, লন্ডনে তখন ছিল সারেগামা পা, একটা এপিসোড, ওর একটা চাং শ্যুট করবে, লন্ডনে হবে শুটিং। সেখানে ইন্ডিয়া থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 4 জনকে পাঠানোর। বিভিন্ন বাংলাদেশ থেকে আসবে, মালয়েশিয়া থেকে আসবে, যারা হিন্দি গান গাইতে পারে, মানে লন্ডনে যারা থাকে তারা পারফর্ম করবে। সোনু নিগম অ্যাঙ্কার ছিলেন। আর তো তুই কি যাবি? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কিন্তু তোর টিকিট কাটতে হবে তোর নিজের পয়সায়, টিকিটের পয়সা ওরা দেবে না। সে তো বাড়িতে গিয়ে বাবাকে বললাম, বাবা বললো টিকিটের পয়সা কোত্থেকে পাবো, টিকিটের পয়সা আমাদের নেই, ছিল না টাকা, অত টাকা নেই। ধার করলাম, বাবা ধার করলো টাকা এক বন্ধুর কাছ থেকে, টিকিটের মানে টু অ্যান্ড ফ্রো দুটোই টিকিট কাটতে। বাবা সেই সময় তো অনেক টাকা, দারুণ সময় আর কি। তো লন্ডন গেলাম, গিয়ে প্রথম রাউন্ডেই প্রথম এপিসোডের প্রথম রাউন্ডে আমি এলিমিনেটেড হয়ে গেলাম। এবং আমাকে কিন্তু তারপরেও আরও 14 দিন থাকতে হবে ওখানে। আমি কিন্তু আমার কোনো কাজ নেই লন্ডনে। হ্যাঁ, আচ্ছা, 14 দিন থাকতে হবে আমাকে। প্রত্যেক দিন ওই শুটিংয়ের জায়গায় যেতে হতো, তার কারণ ওখানে লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা ছিল। আমার নিজের পয়সা দিয়ে কিনে খাওয়ার পয়সা ছিল না। সুতরাং লাঞ্চ আর ডিনার খেতে হলে আমাকে ওখানে যেতে হতো শুটিংয়ের জায়গায়। আমি একটা জায়গায় প্রত্যেক দিন ফিরে যেতাম যেখানে আমি হেরে গেছি আর কি। হ্যাঁ, এবং শুধু আমি খাবার জন্য যেতাম, খেতে যেতে হতো আর কি। সেটা তো যথেষ্ট একটা খুব বেদনাদায়ক ব্যাপার। তারপরে বাদলদা কয়েকটি বাড়িতে আমাকে পাকিস্তানি কিছু বাড়িতে আমাদের অনুষ্ঠান করিয়েছিলেন, কিন্তু সেসব টাকা পয়সা দেননি আর কি।
যাই হোক সেসব বাদ যাও তো। হ্যাঁ তো তখন ওই আমি সিজার রয় বলে একটি মেয়ে ছিল, এখনও গান গায়, হ্যাঁ দেবাশিস, ও চ্যাম্পিয়ন হয়েছিল, হুম দেবাশিস দা বেশ কিছুদিন আগে মারা গেছে। আর দোলা গাঙ্গুলি বলে একটি মেয়ে ছিল, আমরা চারজনে থাকতাম। দোলা গাঙ্গুলি তার বরকেও নিয়ে গেছিল, সৌভিক, ওদের পয়সা টয়সা ছিল, ওর বড় গেছিল, যাই হোক। তো সেই একটা ব্যাপার ছিল তখন। চৈতালির সাথে আমি প্রেম, মানে আমার যে প্রেমিকা, ওর সাথে আমি প্রেম করি। তখন সেই মানে ফোন একটা কড়া করে চৈতালি ফোন করেছে, কি করছো, ভালো আছো, শরীর ঠিক আছে? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, হ্যাঁ ওকে, এই নাও মা, মা কথা, আমার মাকে নিয়ে এসছে, মা কথা বলবে, মা, হ্যাঁ কিরে পাপ্পা, হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি, ব্যাস এইখানে। এতেই টাকা উঠে গেল প্রচুর। হ্যাঁ তো সেটা একটা সন্ধেবেলা করে 2-3 দিন অন্তর অন্তর চৈতালি ফোন করতো, অফিসে ও চাকরি করতো, তো ও বাবা মাকে নিয়ে শ্যামবাজারের একটা এসটিডি বুথে নিয়ে গিয়ে আমাকে ফোন করাতো আর কি সকাল। আর আমার ওখানে তখন ওই দুপুর ছিল। তো সে খুব খারাপ, নিদারুণ একটা সময় কেটেছে, মানে তারপর যখন ফিরে এসেছিলাম না, মানে আমি খুব ডেভাস্টেটেড হয়ে গেছিলাম। মানে সেটা আমার মনে কিরম বয়স তখন? তখন আমি এই জাস্ট ওই কলেজটা শেষ করেছি। তো সে মানে এইবার একটা প্রথম এক্সপিরিয়েন্স যেটাতে একটা ফেলিয়ার। ভয়ঙ্কর ফেলিয়ার। তারপরে তার আগে একটা ফেলিয়ার হয়েছে অলরেডি, সেটাও আমি একটুখানি সময়টা আমার গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক তার আগে একটা ফেলিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে আমার একটা অ্যালবাম বেরিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আমি নিজে ওই তখন সুমনদার গান শুনলাম স্কটিশ চার্চ কলেজে ক্যালিডোনিয়াতে, শুনে ভীষণ উত্তেজিত হয়ে পড়লাম, যে উত্তেজনা আমার এখনও কাটেনি আর কি। আমি মনে করি সুমনদার মতো বাংলা গান কেউ তৈরি করতে পারেনি। না হ্যাঁ, আমার সেটা এখনও মনে হয় সত্যি সেটা হ্যাঁ পারবেও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, মানে সুমনদার জন্য আমি ফ্যান, মানে সুমনদার আমি ফ্যান বয়, মানে আমি সুমনদার জন্য পাগল আর কি, হুম এখনও পাগল। হুম তো তখন একটা অ্যালবাম বেরোলো আমার, তুমি শুনবে কি। আমি খুব খুব কষ্ট করে একটা ডেমো ক্যাসেট বানিয়ে নানা রকম কোম্পানিতে ঘুরতে লাগলাম। তখন অমিত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, তিনি আমাকে বললো তুমি ভালো গাইছো, তোমার অ্যালবাম, তার খুব অনেক কোম্পানির সাথে যোগাযোগ ছিল, আমি করবো তোমার অ্যালবাম, পয়সা করি তোমায় খরচ করতে হবে না, শুধু গাইতে হবে, কম্পোজ করতে হবে, সব। দারুণ ব্যাপার আমার মতো একটা ছেলের কাছে। সেটা রিলিজ হলো, প্রচুর উৎসাহ নিয়ে অনেক কিছু হলো, খুব বাজে ইনলে বেরোলো, ইনলেটা তুই বাজে করেছিল জঘন্য। সেগুলো কি নিজের লেখা নিজের কম্পোজ সব করা নিজের গান? লেখা, নিজের আচ্ছা নিজের আচ্ছা লেখা, নিজের সুর। আচ্ছা সেটা সুপার ডুপার ফ্লপ হলো। আচ্ছা আচ্ছা, সুতরাং তার আগে ওখানেও ফ্লপ হচ্ছিল। তখন আবার ইন্দ্রনীলদার রিমেক গানের একটা, ইন্দ্রাণীদি, গৌতম ঘোষ, তখন বোধহয় শ্রীকান্ত দাওরও একটা শ্রীকান্ত শুরু দা, হয়েছে। যখন আমি গাইছি, মানে হ্যাঁ আমার যখন প্রথম অ্যালবাম রেকর্ড হচ্ছে, তখন শ্রীকান্ত দা ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ অমিত দার সাথে এসে মনের জানালার গানের সিলেকশন করতেন প্রেস্টোতে বসে। হ্যাঁ এটা হচ্ছে মেট্রোপলিটনের স্টুডিও হ্যাঁ ছিল, প্রেস্টোতে আমার রেকর্ডিং হয়েছিল। সন্ধ্যাবেলার দিকে উনি এসে ওই তার মনের জানালার গানের সিলেকশন হতো, হুম ওইখানে শ্রীকান্ত দার সাথে আমার আলাপ। হ্যাঁ আর শ্রীকান্ত দার থেকে আমি কিন্তু, শ্রীকান্ত দা আমার থেকে বয়সে অনেক বড়, সেই অর্থে মিউজিকের দিক থেকে শ্রীকান্ত দার থেকে আমি কিন্তু সিনিয়র। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, ওই সময় আবার একটা রিমেকও করালো, হুম রিমেক অ্যালবাম হলো, সেখানে রাহুল দেব বর্মন, মান্না দে, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবীর সেন, সকলের গান গাইলাম, হুম হেমন্ত মুখোপাধ্যায়। সেটাও সুপার ডুপার ফ্লপ। সুতরাং ফ্লপ, তারপর এই সারেগামাপা ফ্লপ, মানে আমি একেবারে, আমার আর হবে না কিছু, এটাই ভেবে নিয়েছিলাম। এটা ভেবে নিয়েছিলে? যে আমার আর কিছু হবে না। তারপর আমি সেই সময়, ওই সময়েই চলছে আবার, আমি আবার থিয়েটারে ঢুকে পড়েছি। আমি তখন নান্দিপট বলে একটি দলের সঙ্গে যুক্ত হয়েছি। নান্দিপট 50 টাকা দিয়ে এমন একজন কাউকে চাইছিল যে হারমোনিয়াম বাজাতে পারে আর একটা দুটো ডায়ালগ বলতে পারবে, আর স্টেজের ওপর দাঁড়িয়ে একটা হারমোনিয়াম কাঁধে ঝুলিয়ে 3 ঘন্টা থাকতে হবে আর কি। আচ্ছা তীর্থযাত্রা বলে একটি নাটক, বিভাস চক্রবর্তী, বিভাসা ডিরেকশন দিয়েছিলেন, প্রচুর কাস্টিং, বিশাল কাস্টিং, বড় একটা স্পেকট্রামে নাটকটা ছিল। তো শেখর সমাদ্দার লিখেছিলেন নাটকটি। তো সেই নাটকে আমি গান গাইতে শুরু করলাম। সেখানে শৈল গণনাট্যের গানই বেশি হতো, কিছু দীনেন চৌধুরীর লোকসঙ্গীত হতো, উনি তৈরি করেছিলেন, নাটকের জন্যই তৈরি হয়েছিল। সেখানে আমার চৈতালির সাথে প্রেমও হয়, চৈতালি ওখানে অভিনয় করত। হুম হুম আর কুন্তলদা বলে একজন ছিলেন, যিনি খুব সিনিয়র অ্যাক্টর ছিলেন, তিনি কোনো কারণে একটা ওই টেলিভিশনে, দূরদর্শনে একটা সুযোগ পেলেন, বললেন আমি করতে পারবো না। তখন এরকম একটা কোথাও বালুরঘাট বা এরকম কোনো একটা জায়গায় আমাদের শো ছিল, ওই ওই দিকেই, সাউথ দিনাজপুরের দিকেই বোধহয়, হ্যাঁ।
তো সেইখানে তখন আমাকে বিভাসদা বললেন, তুমি পারবে করতে একটা চরিত্র, বেশ বড় চরিত্র? আমি বললাম, হ্যাঁ পারবো। বাঙাল কথা বলতে হবে, সেটাও খুব ডিফিকাল্ট ছিল। মানে আমি যদিও নিজে বাঙাল, কিন্তু আমি অত ভালো বাঙাল বলতে পারি না। আহ, তো আমি করলাম, এবং করার পর তাতে সেটা খুব প্রশংসিত হলো আমার দলের লোকেদের কাছে। তো সুতরাং সেই সাথে সাথে থিয়েটারটাও চলছে আর কি। ওই 50 টাকা কিন্তু আমার পাওয়া হয়নি। আচ্ছা কেউ 50 টাকা আমাকে দেয়নি নান্দিপট থেকে। আচ্ছা কোনো শোয়ের জন্যই কোনো 50 টাকাই আমি পাইনি, কারণ থিয়েটার হলো অনেকটা গঞ্জিকার নেশার মতো আর কি। হ্যাঁ, ওটাতে যদি একবার ঢোকা যায়, ওই নেশা যদি একবার মাথায় ঢোকে, তখন আর পয়সা করি কিছু মনে হয় না। জীবনটা পয়সা দিয়ে কিছু হয় না বলেই মনে হয়। একদমই। তখন মনে হয় আমি দুনিয়া পাল্টে দেবো, আমি পৃথিবী পাল্টে দেবো, আমি থিয়েটার করি। হ্যাঁ, আর থিয়েটারের নেশা নেশা সত্যি মারাত্মক। মারাত্মক হ্যাঁ, নেশা। মানে আমার ছোটবেলাও যে থিয়েটার কারণে আছে। এখনো আমি আর চৈতালি দুজনে মিলে মাঝখানে প্রচুর গ্যাপ ছিল আমাদের। আমরা একটা দল তৈরি করলাম 2013-তে, কৃষ্টি পটুয়া বলে। আমরা থিয়েটার পরের পর করে যাই আমাদের শোতে। সেই লোকগুলিই আসে যারা প্রথম শোতে এসেছিল, তারাই আসে মোটামুটি। কেউই একটা দুটো দর্শকের সংখ্যা বিন্দুমাত্র বাড়ে না, এবং আমরা কোনো হলও পাই না, আমরা কোনো গ্রান্টও পাই না, কিছুই পাই না। সমস্ত শোতে আমরা মানে সমস্তটা ফ্লপ শো হয়। আমরা শুধু টাকা খরচ করে যাই, কিন্তু করে যাই ওই নেশা থিয়েটারের নেশাটা হয়ে গেছে। করে যাই। প্রথম হিট কবে? প্রথম এই এই এত সব ফেলিয়ারের পর ফেলের প্রথম? মধ্যে হিট হলো বন্ধু দেখা হবে বলে একটি গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাও আবার হিট হয়েছিল এই কারণেই, তখন দূরদর্শনে ছিলেন বিভাস পাল বলে একজন প্রোডাকশন ডিজাইনার আর কি। উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি খুব যেতাম দূরদর্শনে, তখন তো একটাই জায়গা, একদমই। আকাশবাণী কিংবা দূরদর্শন। একদম। তো যে আমাকে যদি একটা সুযোগ করে দেওয়া যায়, তো উনি একটা এমন সুযোগ করে দিলেন আমাকে, মানে সেটা আবার সমস্ত দূরদর্শনের অফিসিয়ালসদের বিরুদ্ধে গিয়ে। হুম। পয়লা বৈশাখের আগের দিন একটা অনুষ্ঠান হতো দূরদর্শনে, চৈত্র অবসান বলে। সেই অনুষ্ঠানে পারফর্ম করছেন হচ্ছে মান্না দে, আরতি মুখোপাধ্যায়, উষা উত্থুপ এবং আমি। প্রথমত আমাকে নেওয়াটাতে সবার আপত্তি, কেউ ওকে চেনে না, কিন্তু বিভাস বলল ও গাইবে। এবার আমাকে দিয়ে উনি বলেন ওর গানটা শেষ গান হবে। সবাই বলে, তোর মাথা খারাপ হয়েছে? এরকম একটা অনুষ্ঠানে সবাই, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, উষা উত্থুপ রয়েছেন, সেখানে রূপঙ্কর, যাকে কেউ চেনে না জানে না। বিভাসদা বললো, আমি ওসব জানি না, কারণ ওর গানের লিরিকটার মধ্যে রয়েছে বন্ধু দেখা হবে। সুতরাং চৈত্র অবসানে আমি একটা অনুষ্ঠান শেষ করতে চাই, বন্ধু দেখা হবে পরের বছরে। আমার এই শব্দটা ভালো লেগেছে, শব্দবন্ধটা ভালো লেগেছে, সুতরাং এই শব্দবন্ধটা দিয়ে আমি শেষ করতে চাই। এই গানটা যদি মান্না দে গাইতেন, তাহলে আমি ওনার গানটা দিয়ে শেষ করতাম, কিন্তু গানটা এসে গেছে রূপঙ্করের গান, সুতরাং এই গানটা দিয়ে আমি শেষ করব। এই গানটা কি তোমারই লেখা ছিল? না, এই গানটা লিখেছিল অঞ্জন রায়, আমি সুর করেছিলাম। আচ্ছা, বেশ। হ্যাঁ। তো সেই যে গানটা তখন আমি গাইলাম, মানে পারফর্ম করলাম, তারপর থেকে আমার অ্যালবামের বিক্রিটা হঠাৎ করে, ঠিক তার 2-3 দিন, মানে একটা বোধহয় শুক্রবার কিংবা বৃহস্পতিবার শনিবার এরকম একটা কোনো টেলিকাস্ট হলো, সোমবার থেকে হু হু করে বাড়তে শুরু করলো। তখন কিরকম ছিল দূরদর্শনের ক্রেজ আর কি, ভাবা যায় না। আজকে সোশ্যাল মিডিয়াও বোধহয় এটা করতে পারে না এতটা। মানে ওই তার আগে সময় আমি তো হাতিবাগান আর গড়িয়াহাট চত্বরে নিজে ঘুরে বেড়াচ্ছি, আর দোকানে গিয়ে বলছি, শিয়ালদার তলায় রূপঙ্করের অ্যালবামটা এনেছেন, কে রূপঙ্কর? আমি নিজে গিয়ে বলতাম কি, ভালো গাইছে রূপঙ্কর আছে, যান আপনি হাতে। আমি নিজে আমার প্রমোশন করতাম, কিন্তু তারপরে একদম চেঞ্জ হয়ে গেল। মানে আমি তাই জন্য বিভাসদার কাছে এবং দূরদর্শনের কাছে চিরকৃতজ্ঞ। এই যে এবং সেটা কিন্তু ওই অ্যালবামটা যেটা চলছিল না। সেই অ্যালবামে কি গান ছিল? অনেক গান ছিল, তার মধ্যে পপুলার গান আমি বন্ধু দেখা হবি। কিন্তু আমি সৌভাগ্যবান, ওই অ্যালবামে আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। 3টে গান উনি লিখেছিলেন, এবং অমিত বন্দ্যোপাধ্যায় সুর করেছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 3টে গান তৈরি করেছিলেন আমার জন্য। অমিতদা বলে দিয়েছিল বাবাকে, সেই জন্যই করেছিলেন, নয় করতেন। আর এটা আমার সৌভাগ্য, আমার যে এনাদের সাথে আমি কাজ করতে পেরেছি। বন্ধু দেখা হবে তো মানে অ্যাকচুয়ালি মানে বড় হিট। এবং সেটা এইরকম একটা গল্প থেকে এই থেকে ইন্টারেস্টিং। কিন্তু হিট হয়ে যাওয়ার পর এই যে, এবং আমি জানি একটা সময় আমার মনে আছে আমার ছোটবেলায় এই নামটা হঠাৎ করে উঠে আসে, কারণ আমিও খুব গান শুনতে, আমার বাড়িতেও গানের একটা পরিবেশ, তো গান শোনার তো একটা
কানেকশন ছিলই। শ্রীকান্ত দত্ত তখন ওই যে রিমেক অ্যালবামগুলো হচ্ছে ওগুলো মনের আমরা জানালা মনের তার আগে জানালা একটা খুলে, রবীন্দ্রনাথের গানও বেরিয়েছিল মনের হ্যাঁ জানালা। রবীন্দ্রনাথের গান হ্যাঁ, বেরিয়েছিল, তারপরে আরো রিমেক্স, মানে তখন প্রচুর রিমেকের একটা প্রচুর, তখন তো রিমেকের যুগ। রিমেক রবীন্দ্রসঙ্গীত, গজল, গজল মানে পুরনো গজল, বাট নতুন গানও শোনা শুরু হয়েছে তখন সুমন দা তো মানে আমাদের মোটামুটি ওই জেনারেশনটাকে মোটামুটি মানে উনি দখল করে নিয়েছিলেন। সুমন দা, নচিকেতা, অঞ্জন দা, হ্যাঁ অঞ্জন দা, অঞ্জন দা, শিলাজিৎ দা, আরো ছিল মৌসুমী দি। হ্যাঁ 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 একদম। বাট মৌসুমী ভৌমিক আমার কাছে কিন্তু পরে পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ, আমি শিলিগুড়িতে থাকতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে পরে পৌঁছেছে। বাট এর সঙ্গে হঠাৎ কয়েকজনের নাম যেগুলো আসা শুরু হলো, তার মধ্যে কিন্তু রূপঙ্কর একটা হ্যাঁ, খুবই মানে আস্তে আস্তে করে, হ্যাঁ, আস্তে আস্তে করে একটা স্ট্রং নাম হিসাবে ঠিক, আসা শুরু হলো। ঠিক। এবং সেটা তারপরে টিভিতে দেখা যাওয়া শুরু হলো। আমার ছোটবেলার কথা হ্যাঁ বলছি, হ্যাঁ, আমি ছোটবেলা বলতে আমি কলেজের সময়কার ঠিক কথা ঠিক। বলছি। এই যে একটা সাকসেস পাওয়ার পর কি কি বদলালো নিজের মধ্যে? কিচ্ছু না। আমার আমার এটাই একটা, আমি আমি খুব সৌভাগ্যবান যে আমার বাবা মা যারা আমাকে প্যাম্পার করেছে সারা জীবন ধরে। কিন্তু একটা জিনিস শেখায়নি তো, কিন্তু আমি তাদের দেখে শিখেছি, বা আমি আমি বুঝেছি যে তুমি যত সিম্পল হবে, যত তুমি সাধারণ থাকতে পারবে, তত তুমি না সুখে থাকবে এবং শান্তিতে থাকবে। সুতরাং আমার জীবনে কোনো, এবং আমার আরেকটা সৌভাগ্য হলো যে আমার যে বান্ধবী, পরবর্তীকালে আমি যাকে বিয়ে করলাম, চৈতালি, সে ভীষণভাবে একজন ডাউন টু আর্থ এবং মাটিতে পা রেখে চলা মানুষ আর কি। এবং আমার গানের অন্ধভক্ত একেবারেই নয় আর কি। হ্যাঁ, আমার কাজের অন্ধভক্ত একেবারেই নয়, আমার প্রবল সমালোচক। হ্যাঁ, মানে প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করে এখনো পর্যন্ত উনি আমাকে সিধে করে রেখেছেন। সুতরাং আমার ওইটি কোনো দিন হয়নি যে আমার জীবনে কোনো পরিবর্তন এসছে। আমাকে অনেক পরিবর্তন করতে সবাই বলেছে। আমাকে আমার কোম্পানি, যে কোম্পানির আর্টিস্ট ছিলাম, তারা বলেছে পরিবর্তন করো নিজেকে, জামা কাপড় সম্পর্কে সচেতন হও, যেখানে সেখানে চলে যেও না, বাজার করো কেন তুমি, তুমি বাসে করে যাও কেন, তুমি মেট্রোয় ওঠো কেন। তো আমি তো সেইটার কোনো থেকে শেখা, আমি এখনও মানে আপনাদের যারা শুনছেন আমাকে, আপনাদের জানিয়ে রাখি, আপনারা কেউ চিনতে পারেন না হয়তো আমাকে, কারণ আমি একটু নিজেকে ঢেকে ঢুকে যাই আর কি। আর ওই কোভিড হওয়ার পর সেই সুবিধাটা আমার খুবই প্রবল, আরও বেশি বেড়ে গেছে। আমি প্রবল মেট্রো এবং বাসে এবং অটোতে যাতায়াত করি এখনো। আচ্ছা, এবং আমি ভীষণ এনজয় করি করতে, বেশ। এবং আমি লোকাল ট্রেনেও উঠি। আচ্ছা, হ্যাঁ, এবং আমি ঘুরে বেড়াই। তো আমার গাড়ি সবসময় লাগে, গাড়ি আমার আছে একটা, সে গাড়ি আমার মেয়ের জন্যও লাগে, আমার বউয়ের জন্যও লাগে, বউ চাকরি করে, আমার মেয়ের কলেজ আছে, আমার জন্যও লাগে, কিন্তু না লাগলেও কিছু এসে যায় না। আচ্ছা, তার মানে সাকসেসটা কোনোদিনই একটা বিরাট কিছু হয়ে ওঠেনি? না না, একদমই না। আমি খুব খুব সিম্পল, আমি সাধারণভাবেই রয়েছি এখনো পর্যন্ত। যে কারণে আমাকে যারা ম্যানেজ করে, ইভেন্ট মাস বলে একটা কোম্পানি, তার আগে আমি সমস্ত আমার শো নিয়ে কথাবার্তা বলতাম। বছর 4 বছর হলো ওরা আমি ম্যানেজ করে, ওরা একটু বিরক্ত হয় যে আমি সবাইকে অটোগ্রাফ দিই। আমি সবার সাথে অটোগ্রাফ কেউ নেয় না যদিও এখন, সবার সাথে ছবি, সবার সাথে ছবি তুলি, যেই আসে তার সাথেই ছবি তুলি, বরঞ্চ ছবি না তুলে মিস হয়ে গেলে আমি তো আবার তাকে ডেকে বলি তুলে যায় ছবি, কারণ আমি তো ছবি তোলার জন্যই তোকে এত কিছু করেছি। এখন তারা বলে যে এত ছবি তোলো কেন তুমি, সবার সাথে এত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ। কি করবো, আমার তো ভালোই লাগে ছবি তুলতে। মানে যে আমার সাথে ছবি তুলতে চাইছে, বাবা আমার 14 পুরুষের ভাগ্যি ভালো ছবি তুলতে চাইছে, যদি কোনোদিন না চায় তখন কি হবে। ঠিক। আমার একটা গল্প মনে আছে, এটাতে মনে পড়ে গেল। ছোটোবেলায় আমার মা আর আমি 78/1 করে ডানলপ যাচ্ছিলাম, আর সেই বাসে উঠেছিলেন অনুপ কুমার। আর অনুপ কুমারকে বাসের কোনো লোক চিনতে পারছিল না, সেটা আমি মার কাছে শুনেছি, আমি বুঝতে পারিনি। মা চিনতে পেরেছিলেন অনুপ কুমারকে। মা আমাকে বলছিলেন, এটা অনুপ কুমার, হ্যাঁ না, কে অনুপ কুমার, আমি আর চিনি না অত ভালো করে। বলছি পলাতক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এবার মা গিয়ে অনুপ কুমারকে বললেন, আপনি অনুপ কুমার না? অনুপ কুমারের যে সে মুখে আনন্দ, সেটা আমি যা দেখেছি ওই বাসে 78/1, যে কেউ আমাকে এতক্ষণ চিনতে পারিনি, একজন মহিলা আমায় চিনতে পেরেছেন, সেটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না। সুতরাং বাবা, আমাকে যারা ছবি তুলছেন তারা আমাকে অনেক
আমি অনেক সৌভাগ্য করে এসেছি, আমার সাথে ছবি তুলছেন, কোনোদিন না তুললে বরঞ্চ বিপদেই পড়বো। এটা একটা খুব বড় সত্যি কথা যে আসলে মানুষ যখন রাস্তাঘাটে চিনতে পারে কাউকে, সে তার যে আনন্দটা, সেটা তো আমি জানতাম না, কোনোদিন আমার জানার কথাও ছিল না। বাট এই পডকাস্টের সুবাদে এটা আমার হয়েছে একটু, যে লোকজন রাস্তায় দেখলে দেখা হ্যাঁ, কি যে আনন্দ হয়, ভালো হয় না, ভালো লাগে না, ভীষণ কি ভালো। যে আনন্দ হয়, খুব এই ভালো আনন্দটা লাগা মানে তৈরি হয়, এই খুব ভ্যালিডেশনের ভালো কোনো লাগা ইয়ে তৈরি নেই। হয়। হ্যাঁ, খুব ভালো লাগা তৈরি হয় এবং মনে হয় যে আমি খুব আন্তরিকতা অনুভব করি আর কি। একদমই। আমি খুব আন্তরিকতা অনুভব করি, সে যেরমই হোক না কেন, সে হয়তো ঘাড়ে হাত দিচ্ছে, তা বিরক্ত লাগে, হ্যাঁ। কিন্তু আমার ভাবি ঠিক আছে, এখন দিয়েছে দিয়েছে, কি আর হুম। খারাপ কি আছে। বাংলা মিউজিকে তো তোমার অনেক দিন হলো, মানে হ্যাঁ, অনেকটা, 28 বছর, 29 বছর। 29 বছর, মানে ইটস আ ভেরি লং টাইম। এবং স্টিল তুমি নিজের মতো করে পরপর পরপর আহ, মানে চুপি চুপি রাত নেমে আসে আসে আকাশে, আমি সেই সময় আমি যে কতবার শুনেছি গানটা, আহ, মানে তুমি আছো বলে বলছি না, বাট সিরিয়াসলি বলছি, এই গানটা সত্যি অনেকবার শুনেছি, কারণ এই গানটা সত্যি খুব সুন্দর একটা হুম, গান, প্লাস আরও অনেক গান। অনেক গান। এবং আমি যেটা সবচেয়ে বড় মানে পয়েন্টটা জানতে চাই, যেখানে সুমন চট্টোপাধ্যায়ের সুরে বা কবির সুমন সুরে তুমি গান গাইছো, এই এক্সপিরিয়েন্সটা কিরকম? কারণ সুমনদা তো তোমার জন্য একটা, মানে আমাদের সবার জন্যই বোধ হয় ওটা। এই এক্সপেরিয়েন্সের কোনো তুলনা, প্রথমত সুমনদার সাথে আমার আগে আলাপ ছিল অনেক, হ্যাঁ। বিভিন্ন জায়গায় আলাপ ছিল। ইনফ্যাক্ট আমি যখন আমার প্রথম অ্যালবাম করার কথা ভাবছি, হুম। তখন আমি লেগ গার্ডেন্সের সুমনদার বাড়িতে একবার এসেছিলাম, সুমনদাকে ফোন করে। সুমনদা সময় দিয়েছিলেন আমাকে, এবং সুমনদা আমাকে একটা কথা বলেছিলেন যে, তুমি কি গান, মিউজিককে খুব ভালোবাসো? আমি বললাম, ভীষণ ভালোবাসি। আমি, কতটা ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি, আমি মিউজিক ছাড়া বাঁচবো না। তাহলে যদি এরকমই হয়, তাহলে তুমি একটা চাকরি বাকরি করো। হ্যাঁ, ভালোবাসাটা না আবার কোথাও না নষ্ট হয়ে যায়। হয়তো তুমি নাম করা গায়ক হলে, নাম করা কম্পোজার হলে, কিন্তু সেই ভালোবাসাটা রইল না। চাকরি করলে কি হবে, তুমি অনেককে না বলতে পারবে যে, না আমি করবো না, আমি গাইবো না, আমি এটা তোমার একটা, কিন্তু তুমি যদি না বলতে না পারো অনেক জায়গায়, সবই যদি তুমি গাও, সবই যদি তোমার টাকার জন্য করতে হয়, তখন তোমার একটা বিরক্তি তৈরি হবে। তো সেটা সুমনদার, সে কথা আমি খুব একটা শুনিনি, হুম। কিন্তু তখন থেকে সুমনদার সাথে আলাপ, এবং যখন তুমি কেমন তুমি বা এই জাতিস্বরের কাজ আমার কাছে, হ্যাঁ। ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রথমে আমাকে ফোন করেছিল, হ্যাঁ। আইডি, হ্যাঁ। ফোন করে বললো, সুমনদা তোমাকে দিয়ে গাওয়াতে চাইছেন দুটো গান। বেড়াতে গেছিলাম তখন, মনে আছে কোথাও একটা আমরা বেড়াতে ছিলাম, পুরী বা আমার কোথাও ছিলাম। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে রেকর্ডিং, কী হবে রেকর্ডিং, তো তো একটা রেকর্ডিংয়ের দিন ঠিক করা হলো। তো সোনিক সলিউশনের রেকর্ডিংয়ে এলাম, সুমনদা উপস্থিত, সৃজিত উপস্থিত, আইডি উপস্থিত। এ তুমি কেমন তুমি গানটা আমি শুনলাম, যেটা আমি আগে, আমি সুমনদা নাকি অনেক অনুষ্ঠানে গাইতেন, কিন্তু শেষের দিকের অনেক অনুষ্ঠানে আমি সুমনদার হয়তো আমি মিস করেছি, আমি হুম। শুনিনি কোনোদিন হুম। আগে। কিন্তু আরেকটা যে গান ছিল, যে গানটা জনপ্রিয় অত হয়নি, সহসা এলে কি বলে একটি গান, হ্যাঁ। 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 ওই গানটি কিন্তু আমি সুমনদাকে নিয়মিত অনুষ্ঠানে গাইতে শুনতাম। আমি ওই 95-96 সালের কথা বলছি। হুম। এবং কীরকম হয় না, মানে যদি একজন ফ্যান, যে একজন শিল্পীকে এই গানটা গাইতে শুনেছে, কিন্তু সেই শিল্পী হয়তো সেই গানটি কোনোদিন রেকর্ড করেননি, 22-23 বছর বাদে সেই শিল্পী সেই ফ্যানটিকে ডেকে বলল যে, তোমাকে দিয়ে আমি গানটা রেকর্ড করাবো। সেটার যে কী একটা অনির্বচনীয় অনুভূতি আর ভালো লাগা, আমার এখনো গায়ে শিউরে উঠে, বলতে বলতে চোখ দিয়ে জল এসে যায়। আমি বলে বোঝাতে পারব না। সেটা যে কী ভালো লাগা, মানে আমি, এটা একটা অনবদ্য অভিজ্ঞতা সুমনদার সাথে কাজ করা আমার। মানে, আর একটা সুমনদার অনেক ভাইসেস আছে, সুমনদার অনেক কিছু আছে। আমি সেই সব বিষয়ে কথা বলতে চাই না। আমি তো ওনার খুব ঘনিষ্ঠ হবার কোনো কালে চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না। আমি ওনার গানের ভক্ত, ওনার পড়াশোনার ভক্ত। আমি সেইটুকু নিয়েই থাকতে চাই। কিন্তু সেটা কিন্তু আমি সত্যি বলছি, বন্ধুরা যারা শুনছেন আমাকে, তোমাকে বলছি, সেটার কিন্তু মূল্যায়ন আমরা এখনো করে উঠতে পারিনি বাঙালিরা। না, সেটা, পারিনি। সেই মূল্যায়ন এখনো আমাদের হয়নি করা। হয়তো নিশ্চয়ই হবে। কিন্তু সুমনদা যে কী, উনি যে নিজের গানের বাইরেও কত কী জানেন,
হুম, মানে জ্ঞান প্রকাশ ঘোষ থেকে শুরু করে বব ডিলান থেকে শুরু করে পিট সিগার থেকে শুরু করে হঠাৎ হি- হিন্দি গানের ইতিহাস, চর্যাপদের ইতিহাস থেকে মিউজিক কিভাবে ইনফ্লুয়েন্স করেছে সে লোকটা একটা একটা খনি। হুম, আমাদের দুর্ভাগ্য সেই খনিকে আমরা ঠিক মতো এখনো, আমাদের দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, আমরা বুঝে উঠতে ব্যবহার পারলাম করতে না। পারি। এবং আমরা বেশি তার আমার যেটা মনে হয় সবসময়ই হয় এটা রূপঙ্কর দাস, সেটা হলো একটি মানুষের যে গুণ বা জ্ঞান সেটার বাইরে না, তার কি 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 সে খারাপ হ্যাঁ, করলো সেটাই আসলে এটা হয়। সেটা নিয়ে না আমরা একটুখানি বেশি মেতে উঠি, মানে হ্যাঁ, তাই হয়তো এটা বোধহয় হিউম্যান সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, খুবই তাই তো। বোধহয় এটা খুব দুর্ভাগ্যজনক, সত্যি দুর্ভাগ্যজনক। হ্যাঁ। কারণ মানে এই প্রসঙ্গে তোমার ক্ষেত্রেও যেটা হওয়ার কথা ছিল না কিন্তু, হুম। কারণ মানে আমি জানি যে ওই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না, হুম। কারণ দ্যাট ইজ নট এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর লাইফ। হুম। এটা একটা ছোট্ট ঘটনা, না, ইম্পর্টেন্ট পার্ট বটেই, না ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্ট্যান্ট নিশ্চয়ই। পার্ট বটে, কিন্তু আমার বক্তব্য হলো এই যে সুমনদার ক্ষেত্রেও যেমন এখন সুমনদা কি বলছেন, তার পলিটিক্যাল ভিউ কি, হ্যাঁ, সেটার চেয়ে তার জ্ঞান এবং তার গান, সেটা নিয়ে কেউ ভাবলো না। সেটা নিয়ে না আজকে অবধি মানে শুনে না কেঁদে ফেলি। তাই তো, আমি তো কাঁদি, লিটারেলি কাঁদি। আর কেউ লিখতে পারবে বেড কাভারের প্রান্তে রাস্তা, সবুজ গাছের দঙ্গল, যখন তখন বেরোতে পারে পাগলা হাতি। একটা বেড কাভার নিয়ে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে যখন প্রথম একটা নতুন বেড কাভার বাড়িতে আসে, ও যখন বেড কাভারের ওপর শোয়ে, ওই যে হাতি, ঘোড়া, অনেকগুলো ছবি, সেটা নিয়ে একটা কেউ গান ভাবতে পারবে? কেউ ভাবতে পারবে না। পারবে না। কেউ পারবে ওই 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 বাচ্চাটার ওই ইমাজিনেশনটায় পৌঁছতেই পারবে না কেউ কেউ। পারবে না। ছবি আঁকতেন, পেইন্টার ছিলেন উনি, মিউজিক নিয়ে পেইন্ট করতেন। আমি তো ওনাকে এবং ওনার পারফরমেন্স, স্টেজে যখন পারফর্ম করতেন, উনি তো ম্যাজিক করতেন। ওনার ম্যাজিক। নাটক, আমি ওনার তো নাটক দেখছি একটা, মানে আমি তো মানে আমি একজন, আমার এখনো চোখ দিয়ে জল পড়ছে। আহ, এমন এই একজন শিল্পী যাকে আমি আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি, আর একটা গান শুনে আমি কেঁদেছি, লিটারেলি ঠিক, কেঁদেছি, একদমই তাই, লিটারেলি কেঁদেছি। একদমই তাই। সেখানে তোমার তুমিও বললে ইম্পর্ট্যান্ট, মানে একটা একটা বক্তব্যকে তোমার গানের প্রচুর, মানে আমি নিজে তোমার গানের একজন ভক্ত, কারণ হুম। যারা আমরা বাংলা গান ভালোবাসি হুম। তাদের মধ্যে তো যারা যেই সময় আমরা মানে যাদের যাদের গান শুনছি, সেই সময় সেই সময়ের মধ্যে তুমি একজন অত্যন্ত উল্লেখযোগ্য শিল্পী। হুম। এবং সবচেয়ে বড় কথা, তুমি একটা নতুন ভয়েস, নতুন সাউন্ড, হুম। সেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল বলে আমার মনে হয়। এখন তো বুঝি, তখন তো বুঝতাম না, বাট হুম। মনে হতো এই গানটা আলাদা করে শুনতে ভালো হুম। লাগছে। সেখানে যখন একটি বক্তব্যকে নিয়ে এত বেশি হুম। কাটাছেঁড়া হয়, তখন একজন সংবেদনশীল মানুষ তো আলটিমেটলি তুমি, তুমি এই মুহূর্তে কথা বলতে গিয়ে, হুম। সুমনদার কথা বলতে গিয়ে হুম। তোমার চোখে জল চলে এলো, হুম। তার মানে তো তোমার ভেতরে ওই হ্যাঁ, সংবেদনশীলতাটা আর আছে। বয়স বাড়ছে আরো বেশি হচ্ছে। আরো বেশি হচ্ছে। আমার ক্ষেত্রেও, আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই হয়। এই আর্টিস্টটার সঙ্গে কি হলো আমি জানতে চাই না তোমার, হুম। তুমি কিভাবে রিয়াক্ট করলে? হুম। এই আর্টিস্টটার সঙ্গে কি হলো, মানে তার ইন্টারনালি তার মধ্যে কি ঘটলো? আর্টিস্টের সাথে কিছু হয়নি। আর্টিস্টই রয়েছে। কিন্তু ঘটনা হলো যে আমি খুব, খুব কষ্ট পেয়েছি। এ বিষয়ে হুম, কোনো সন্দেহ নেই। মানে এতটাই কষ্ট পেয়েছি যে আসলে আমি ওই আরো কিছু আ মানে আর্টিস্টের বাইরেও আমার আরো কিছু আ সেনসিবিলিটি রয়েছে যেগুলোর জন্যে আমি নিজেকে, আমি একজন বাবা, একজন হাসব্যান্ড, একজন ছেলে, একজন সমাজের একজন পার্ট। একজন সমাজের পার্ট। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি লোকে হয়তো বলে নেগেটিভ পাবলিসিটি হলেও সেটা পাবলিসিটি। কিন্তু আমি নেগেটিভ পাবলিসিটি চাইনি বা চাইও না। মানে আমার প্রয়োজন, আমি কোনোদিন চাইনি আরকি। আমার হুম, দরকার নেই হুম, আরকি। হুম, হয়তো দরকার আছে আমার, আমি মনে করি না সেটার দরকার আছে আমার জীবনে। আ তো আমি খুব কষ্ট পাইও, মানে আমি পেয়েছি, ভয়ংকর কষ্ট পেয়েছি। আমার খুব খারাপ লেগেছে। যখন এত খারাপ কথা শুনেছি, হুম, আ আমার খুব মন খারাপ হয়ে গেছিল। আ আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। হুম, আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি একটা সময়, ইনফ্যাক্ট আমার স্ত্রী যদি না থাকতেন আমার সাথে, একমাত্র চৈতালি যদি না থাকতেন, একমাত্র চৈতালি যদি না থাকতেন, আমি হয়তো গান বাজনা ছেড়ে দিতাম। তাই? হ্যাঁ, আমি ছেড়ে দিতাম গান বাজনা। আমি নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি অন্য কিছু করি। আমি একদম বেরিয়ে যাই। ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি। আমার
ফেসবুক অ্যাকাউন্ট, আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি নিজেকে সরিয়ে নিই, অন্য কিছু করি। আমার দরকার নেই, আমার আমার গান গাওয়ার দরকার নেই। আমি একজন বাবা হিসেবে আমার খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল আমার মেয়ের জন্যে। আমি নিতে পারছিলাম না যে আমার মেয়েকে আমি নিতে পারছিলাম না, আমার পক্ষে সম্ভব ছিল না। দুঃখিত ভাই। এটা আহ, আমি আমি আমার মেয়ের অপমান নিতে পারবো না। আমি স্বাভাবিক বাবা ব্যাপার, তো, একদমই আমি তাই। গায়ক নই। আমি গায়ক তো বটেই, ওটা আমার পেশা, কিন্তু আমি কিন্তু একটা আসলে বাবা। তো আপনি একজন মানুষ, তুমি তো একজন হ্যাঁ, মানুষ আগে না, ওটা তার নিতে বাকিটা। পারছিলাম না। আমার স্ত্রী আমাকে ভীষণভাবে আমার সাথে ছিলেন, আছেন এবং সাহস জুগিয়েছেন। বেশ সেই কিছু জন্যে মানুষও তোমার সঙ্গে ছিল, বেশ কিছু বন্ধু তোমার সঙ্গে ছিল অবশ্যই সেই ছিল, সময়, অবশ্যই ছিল, নিশ্চয়ই তারা এবং তো তারা ছিলেন। সাপোর্ট হিসাবে আমি দেখেছি আমার ফেসবুকে এরকম কিছু লোকজনকে, যেখানে কিন্তু আমি সবাই বড্ড কষ্ট পেয়েছি এই কারণে যে আহ, যদি আমি একজন মানুষকে ভালোবাসি বা ভালো হুম, নাও বাসি, তাকে আমি কতটা খারাপ কথা বলতে পারি, সত্যি তাই। কতটা খারাপ কথা আমি বলতে পারি আর কি। ধরো আমি একজন মানুষকে ভালোবাসি না, হুম, আমার তাকে একদম সহ্য, আমার গান সবার ভালো লাগবে তার কোনো মানে নেই, একদমই না। ভালো লাগতে হবে না, কিন্তু তার উপর কতটা রাগ হলে তাকে কত খারাপ কথা বলা যেতে পারে, হ্যাঁ, এত নিচে নামা যেতে পারে, মানুষ এত নিচে নামতে পারে, সেটা ভেবে আমি অবাক হয়ে গেছি। আমি আমি হুম, আমি আই এম সো স্টান্ড যে আমি ভাবলাম যে কি জানি বাবা, হয় হয়তো তা এই দরকার নেই তার, যদি সত্যি এটা হয় তাহলে বাবা দরকার নেই। যাই হোক, এনিওয়ে পেরিয়ে এসছি সেই সময়টা। মানে এবং ভাগ্যিস, মানে আমার মনে হচ্ছে যে সেই সময়টা ওভারঅল সময়টাই ভালো ছিল না, এবং সামহাও ঘটনাটা ঘটে যাওয়াটা আরও একটা, তো এটা তো একটা মানে আকস্মিক ঘটনা না, মানে এটার, এবং আমার অবাক লেগেছে বেশ কিছু মানুষকে যখন আমি মানে এই দুটোকে লিঙ্ক করতে দেখেছি, আমি ভাবছি কতটা নিচে নামতে পারে মানুষ, হ্যাঁ, যে না একটা আমি আরো আমার আকস্মিকতার। আরো কি অবাক লেগেছে জানো, যে অনেককে আমি চিনি না যারা লিঙ্ক করেছেন, যাদের আমি চিনি না, হ্যাঁ, আমি কয়েকজনকে চিনি, তাদের নাম আমি বলবো না এখন, হুম, তারাও লিঙ্ক করেছেন। সেইটাতে আমি বড় কষ্ট পেয়েছি। হুম, তারা আমাকেও খুব ভালো করে চেনেন, তাদেরকেও আমিও খুব ভালো করে চিনি। হয়তো আমি তাদের বন্ধু মনে করতাম, কিন্তু আমার তাদের কলিগ ভাবা উচিত ছিল। হুম, কিন্তু আমি এখন তাদের কলিগই মনে করি, হুম, সহকর্মী। হুম, কিন্তু তারাও মনে করেছেন, বেশ কিছু শিক্ষিত মানুষও মনে করেছেন, খুব শিক্ষিত, যিনি রবীন্দ্রনাথ বলছেন, যিনি যখন তখন কমিউনিজম নিয়ে কথা বলছেন, তিনিও মনে করেছেন। তিনিও মনে করেছেন যে এটা হতে পারে আর কি, এরকম একটা কিছু। হুম, এটা মানে হুম, মানে অবাক লাগার মতো ঘটনা। মানুষের রাগ বা আসলে এটাও একটা ব্যাপার। আমিও এটা পরবর্তীকালে আমি একটু নিজে ভাবার চেষ্টা করেছি যে সোশ্যাল মিডিয়াতে যে এত খারাপ কথা লোকে আমার সম্বন্ধে তো শুধু না, আরো অনেকের সম্বন্ধেই বলছে বা বলে, হ্যাঁ, হ্যাঁ, বলতেই থাকে। বলতেই থাকে কন্টিনিউয়াসলি। এত খারাপ খারাপ কথা পড়িও আমি এখন, খুব খারাপ লাগে। হ্যাঁ, তো আসলে আমার মনে হয় এর একটা পেছনে একটা এরকম কারণ আছে। ধরা যাক আমি কোনো রকমে মাধ্যমিক, কোনো রকমে না, আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম, ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। হায়ার সেকেন্ডারি আমি কোনো রকমে পাশ করেছি। তারপরে আমি কলেজে অনার্স হিস্ট্রিতে ছিল, সেটাও আমি সেকেন্ড ডিভিশনে পাশ করেছি। তারপরে আমি পড়াশোনা করিনি, আমি গান বাজনা করেছি। তার সাথে সাথেই আমার একটি বন্ধু কিংবা বান্ধবী, আহ, সে প্রত্যেকটি পরীক্ষায় খুব উচ্চ মানের নাম্বার নিয়ে পাশ করেছে। তারপর হয়তো ডব্লিউবিসিএস পাশ করেছে, করে সে একটি খুব বড় চাকরি করছে, এবং সে খুব শিক্ষিত একজন মানুষ। কিন্তু সে হঠাৎ করে দেখল যে, যে ছেলেটি বা যাকে আমি এত ছোটবেলা থেকে দেখলাম, কোনোদিনই পড়াশোনা করলো না, কিছুই করলো না বা এমন কিছুই করেনি, সে দুম করে একটা গাড়ি কিনে ফেললো। সে দুম করে একটা বাড়ি কিনে ফেললো। তাকে নিয়ে লোকে এত মাতামাতি করছে, তাকে নিয়ে এত আনন্দ হচ্ছে, তাকে নিয়ে লোকে ছবি তুলছে। অথচ আমি যে এত কিছু করলাম, আমি যে এত দিন ধরে রাত জেগে পড়াশোনা করলাম,
আমার এই পড়াশোনাটার কোনো দাম নেই, আমি যে এই যে পোস্টে আমি এখন বসে আছি, এই পোস্টটা কি শুধু একটা পোস্ট? আমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ? ওর কাজটা কতটা গুরুত্বপূর্ণ আর আমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ? আমাকে কেন সেলিব্রেট করা হবে না? আমি কেন সেলিব্রিটি নই, ও কেন সেলিব্রিটি? হ্যাঁ, তো সেই রাগটা তো মানুষের মধ্যে কোথাও না কোথাও থেকে যায়। থেকে এবং যায়। হ্যাঁ, এবং সেটার এখন একটা প্রকাশ করার মাধ্যম হয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমটা হয়েছে এটা আসলে আমিও পাই এটা। আমিও দেখি বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষ আমার ব্যাপারেও কমেন্ট করেন কিছু। আগে খুব খারাপ লাগতো। হুম, খুব মানে যেকোনো কথাই খারাপ লাগতো। এখন যেটা হয়েছে সেটা হলো আমি এটা বুঝে গেছি যে আমাকে না সবার পছন্দ হবে না। কোনোদিন হয়ওনি। হয়নি। কোনো মানুষের অকারণেই আমাকে খারাপ লাগবে। কোনো মানুষের আমার কোনো কথা খারাপ লাগতে পারে। কোনো মানুষের আমার কোনো ওপিনিয়ন খারাপ লাগতে পারে। বাট যেটা তুমি বললে খুব ইম্পোর্টেন্ট একটা কথা, এই মানুষগুলো তো আমাদের সঙ্গে সমাজে কোএক্সিস্ট করেন। হ্যাঁ, দেখো কোভিডের সময় কি হলো? হ্যাঁ, কোভিডের সময় আমরা যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমাদের অবস্থানটা কোথায় সেটা তো আমরা বুঝতে পেরেছিলাম। একদম। কারণ স রুটি কাপড়া और মাকান, এটা যে এই যে ৩ টে শব্দ, এর সাথে জড়িত যে ব্যবসা বা যে কর্মপ্রণালী সারা পৃথিবী জুড়ে চলছে, তার যে স্বাস্থ্য বা এ তার যে কি প্রয়োজনীয়তা, আর একটা একজন গায়ক কিংবা একজন অভিনেতা কিংবা একজন আ মিউজিশিয়ান কিংবা একজন স্টেজ তৈরি করছেন বা থিয়েটার ওয়ার্ক থিয়েস্পিয়ান, তার গুরুত্ব কোথায় সেটা তো আমরা কোভিডের সময় পরিষ্কার বুঝে গেছিলাম। যদি হুম, না বুঝে থাকেন কেউ, আমি বলব তিনি বোকা। হুম, আমি তো অন্তত বুঝেই ছিলাম যে আমি কোন জায়গায় বিলং করি। এন্টারটেইনমেন্ট সবার পরে আসে। হুম, আগে সব পেটে খাবার থাকবে। আগে আমার জামা-কাপড় পরবো আমি গায়ে, আমি সুস্থ থাকবো। আমার ছেলে-মেয়ে, আমার ব মা-বাবা, আমার স্ত্রী, আমার স্বামী সুস্থ থাকবেন। আমার চারপাশের মানুষরা ভালো থাকবেন। আমার বাড়ি থাকবে একটা মাথার উপর, ছাদ থাকবে মাথার উপর। তারপর যদি আমার কিছু উদ্বৃত্ত কিছু সময় বা অর্থ বেঁচে থাকে, তখন আমি একটা গান শুনবো কিংবা একটা সিনেমা দেখবো কিংবা আমি একটা নাটক দেখতে যাবো কিংবা আমি একটা বই কিনে পড়বো হুম, কিংবা আমি একটা ছবির প্রদর্শনীতে পেইন্টিং দেখতে যাবো। ঠিক। তখন, তার আগে নয়। সুতরাং এটা তো একটা বড় ব্যাপার যে আমরা এই যে সে আ এ অনেক সব দিকটাই ভাবা খুব প্রয়োজন। আমরা যে সেলিব্রেট করি নিজেকে, নিজেদের সেলিব্রিটি বলি। হুম, আমরা যে এত কিছু ভাবি নিজেদেরকে, সেটার সেটাও আমাদের কিন্তু একটু ভাবতে হবে। আমরা যারা সেলিব্রিটি হয়েছি যে একটু রিথিঙ্ক করতে হ্যাঁ, হবে। রিথিঙ্ক করতে হবে যে তো একটু পড়ে পাওয়া ১৪ আনাও হয়ে গেছে কিছু, কিছু। হ্যাঁ? হুম, হুম, তো সুতরাং আ সেটাকে তুমি এনজয় করো, নিশ্চয়ই করবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তুমি মনে রাখো তুমি কিন্তু ইউ আর প্রিভিলেজড। ইউ আর ভেরি, ভেরি প্রিভিলেজড। আমি তো প্রিভিলেজড। হুম, আমাকে গালাগালি দিলেও আমি প্রিভিলেজড, আমাকে ভালোবাসলেও প্রিভিলেজড। হুম, আমাকে গালাগালিও তো দিচ্ছে একটা লোক। মনে করছে রূপঙ্করকে গালাগালি দিই। হ্যাঁ, সে তো তাহলে আমাকে একটা মানুষ এমন একটা কিছু মনে করছে যাকে গালাগালি দিতে হয় বা যাকে আমি ভালো কথা বলবো, ভালোবাসবো, যাকে আমি বলবো আপনি দারুণ গান গেয়েছেন হুম, বা আপনি অত্যন্ত বাজে গান গেয়েছেন। হুম, আমাকে গুরুত্ব দিচ্ছে সেই মানুষটা। হ্যাঁ, এই গুরুত্ব কজন পায়? সঠিক। একদমই তাই। কোন মানুষ পায়? এই বাড়ি থেকে বেরিয়ে কটা লোক পায় গুরুত্ব? ঠিক। রাস্তায় কজন পায়? এবং তাদের এই গুরুত্ব না পাওয়াটা যেটা তুমি বলছিলে, তাদের এই গুরুত্ব রাগ না হয় না? পাওয়াটা রাগ তো রাগ হয়। হয় তো। রাগ হয়। ভেতরে একটা রাগ জন্মায়। রাগ জন্মায়। জন্মায়। আমি খুব আশা করি, আমি খুব হোপফুল যে একটা যে জানি না এটা কোনোদিন জানি আমি এটা কোনোদিন হবে না। আমার একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড এর বিশ্বাস আছে বুঝলে? যেখানে মানুষের মধ্যে রিগ্রেট থাকবে না। যেখানে মানুষের মধ্যে শুধুমাত্র রিগ্রেট থাকবে না বলে আমি বিশ্বাস করি। কারণ রিগ্রেটটা এমন একটা জিনিস, আমার তো হলো না, আমার তো হতে পারত। তো এইটা না কোথাও একটা মানুষকে ভেতরে ওই ক্ষোভটার জন্ম দেয়। জন্ম দেয়। একদমই তাই। যেই ক্ষোভটা না আ বারবার বিভিন্নভাবে বেরিয়ে আসে বেরিয়ে এবং আসে। ঠিক। খুব, খুব আশা করি যে মানুষের আরেকটু বোধোদয় হোক। আশা করি, ওই বললাম। আমি জানি এটা হবে না রবি হয়তো। ঠাকুর বহু আগে বলেছিল শিক্ষাটা বড্ড প্রয়োজনীয়। শিক্ষাটা বড্ড প্রয়োজনীয়। বড্ড প্রয়োজনীয়। বড্ড প্রয়োজনীয়। যেকোনো দেশের ক্ষেত্রেই শিক্ষাটা বড্ড কিন্তু প্রয়োজনীয়। যদি রূপঙ্করদা শিক্ষা বলতে সঠিক শিক্ষা হওয়া উচিত। কারণ বেশ কিছু শিক্ষিত মানুষকেও আমি দেখতে পাই। হ্যাঁ, মানে ওই শিক্ষার কথা বলছি না। ডিগ্রির শিক্ষা ডিগ্রির নয়। শিক্ষা মননের একেবারেই নয়। কথা বলছি। হ্যাঁ, মানে বড্ড
আর একটু ভাবনার মেধাটাকে বিকাশ, আরেকটু, হ্যাঁ, ভাবনার একটু বিকাশ, মনের একটু বিকাশ, আরেকটু বিকাশের কথা একটু বলে একটু অ্যাকসেপ্টেন্সটা যদি বাড়ে আরেকটু মানুষের, অ্যাকসেপ্টেন্স বাড়ে, যদি বাড়ে আরেকটু যদি আরেকটু যদি ক্ষমাপ্রবণ হয় মানুষ, ক্ষমাপ্রবণ হয় মানুষ, কারেক্ট, তাহলে খুব না খুব ভালো হয়, খুব ভালো খুব হয়, ভালো হয়, পৃথিবীটা সুন্দর হয় আরো। পৃথিবীটা খুব সুন্দর হয়। আসলে খুব মুশকিল, চারিদিকটা এত গন্ডগোলের না, চারিদিকের পৃথিবীটাতে এত কিছু হচ্ছে, মানে আমি এই এই যে ইউক্রেনের যুদ্ধের ছবি দেখি মাঝে মধ্যে গাজার আমার, ছবি দেখি, বাচ্চারা হ্যাঁ মরে মানে যাচ্ছে। আমি ভাবি যে আহ, আর তারপর আরো কি, আরো যেন ধর্ম আমাদের উপর চেপে বসছে, ঠিক, চাপিয়ে দেওয়া হচ্ছে। ধর্ম চেপে বসছে, ধর্ম, নানা রকমের ধর্ম, মানে আমি এটা বলার উচিত নয়, কিন্তু আমি আমাদের সময় আমার বন্ধু বান্ধবদের মধ্যে এত ধর্মের প্রাবল্য দেখিনি, এটা বলা উচিত নয় কেন? আমিও দেখিনি। আমি দেখিনি আমি এত তো খুব ধর্মের প্রাবল্য। পরিষ্কারই বলতে পারি। এখনকার এত ধর্মের প্রাবল্য দেখে আমার খুব, ধর্ম তো খুবই ভালো, প্রত্যেক ধার্মিক মানুষকে আমার অভিনন্দন, কিন্তু সেই সম্প্রীতিটা বজায় রাখা খুব প্রয়োজন, সেই ব্যালেন্সটা বজায় রাখার খুব প্রয়োজন প্রত্যেক মানুষের, সেইটা হুম। আসলে এই সমস্ত কিছুটা এতটা বলে যাওয়া যতটা সহজ, তার না, ভেতরে ততটা বোধহয় সহজ নয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার এই পডকাস্টের মাধ্যমে যদি কিছু লোক একটু ভাবতে হ্যাঁ, পারে, যদি হ্যাঁ, একটু ভাবতে পারে একটু আরকি। ভাবতে পারে। সেই কারণেই আমি যতটুকু আমার আমার যে ছোট অডিয়েন্সটা, হুম, সেটাও তারাও আমার সঙ্গে যতটুকু জুড়েছে, তার কারণ বোধহয় এটাই যে তারা মনে হয়, তাদের কোথাও মনে হয় যে এরকম একটা কনভারসেশন হচ্ছে, যে কনভারসেশনটা ভাবনার কিছু খোরাক দেয়। ঠিক, আমি চেষ্টা করি যতটা সম্ভব। আমরা তো একটা নেগেটিভ সাইড জানি যে পৃথিবীটা আসলে যে মানে আসলে অনেক কিছু খারাপ হচ্ছে, কিন্তু হচ্ছে, এট দ্য সেম টাইম কিছু মানুষ আছেন এখনো অবধি এবং সারা জীবন থেকে যাবেন, থেকে যাবেন। যারা কিন্তু আসলে ভেতর থেকে ভালো। আমার বিশ্বাস করতে ভালো একদম, লাগে, আমার বিশ্বাস নিশ্চয়ই, করতে ভালো লাগে, ভালো মানুষ সবাই। সবাই। আমার বিশ্বাস করতে ভালো একদম তুমি লাগে। ঠিক কথা বলেছো কথাটা, যে সবাই ভালো মানুষ। প্রত্যেকটি মানুষই ভালো মানুষ। প্রত্যেক মানুষের ভেতরে একটা এখন করে ভালো সেই মানুষ ভালো আছে। মানুষটির ভেতরে হয়তো কিছু খারাপ রাইট। ইনগ্রিডিয়েন্টস রয়েছে। সেই ভালো মানুষটিকে যেটা করতে হবে, সেই খারাপ, আমার কি খারাপ নেই? প্রচুর খারাপ আছে। আমি চেষ্টা করেছি, অনেক সময় পারিনি, কিন্তু চেষ্টা করতে হবে যে খারাপটাকে যতটা সরিয়ে রাখা যায়, একদম। লুকিয়ে রাখা যায়। ভালোটা যেন থাকে বাইরে, একদমই, এটাই জানতে একদমই, হবে। একদমই। এবং মানুষের মধ্যে যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে, মানুষকে বিশ্বাস করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি। হ্যাঁ। খুব ভালোবাসি মানে বিশ্বাস করি আরকি। হ্যাঁ, করি। আমি জানি যে হয়তো। বোকার মতো বিশ্বাস করি। আর একটা ব্যাপার বলব আমার তোমাকে, এই যে বন্ধু-বান্ধবরা বলে, "কেন ওকে আবার এই কথাটা করলি? আবার এটা বললি ওকে? আবার এটা এত কিছুর পর আবার এটা বললি?" হ্যাঁ, তাই তো, কেন বললাম? "তোর কি কোনো বুদ্ধি বুদ্ধি হবে না?" আমি ভাবিনি কিছু এরকম ভাবে। আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করতে আমার তো প্রচণ্ডই ভাল লাগে। আজকে আমার মনে হয় আ একটা এপিসোড, এমন একটা এপিসোড হলো যে এপিসোডটা আম আমি এতটা এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে। কারণ আমরা এমন একটা পয়েন্টে কানেক্ট করলাম, হুম, বা এমন একটা কনভারসেশন হলো, যেটা তোমার ছোটবেলা থেকে তোমার একটা পুরো একটা স্টেজ অবধি এসে আমি তোমাকে একদম নতুনভাবে চিনলাম। থ্যাংক ইউ। এটা খুব ইম্পোর্টেন্ট, এবং আমার ধারণা আপনারাও বোধহয় আমার থ্রুতে, আমার এই এপিসোডের থ্রুতে একটা নতুন দিক জানতে পারলেন রূপঙ্করদার। কারণ যেকোনো মানুষের জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ওঠাপড়া তো থাকেই, কিন্তু তার ভেতরের মানুষটাকে জানতে আমরা খুব একটা চাই না। না, আমরা চাই যে বাইরের জিনিসটা বাইরেটা নিয়ে যা আমরা আছে। কথা বলি। হ্যাঁ, একদম তাই। আজকে আমরা চেষ্টা করলাম রূপঙ্করদার সঙ্গে মানুষ হিসেবে কথা বলার। রূপঙ্কর বাগচি, যে মানুষটি আগে মানুষ পরে শিল্পী, সেই মানুষটির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তার ভালো লাগা, তার খারাপ লাগা সব নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আশা করি একটা আল্টিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন আমরা বোধহয় একটা পজিটিভ থটই দিতে পারলাম বলে এটা আমার বিশ্বাস। আমি এই বিশ্বাসটাই রাখতে চাই এবং ভালোবাসি। আজকের এপিসোড এখানেই শেষ করব। দেখা হবে পরের এপিসোডে। তার আগে যেটা আমি সবসময় বলি, সেটা আমি বলতেই থাকবো এবং সারা জীবনই বলবো। সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। থ্যাংক ইউ, রূপঙ্করদা। খুব ভালো লাগলো। ভীষণ এনজয় করলাম। দেখা হচ্ছে পরের এপিসোডে।